হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি ফাতেমা তাবাসসুম ইলমা, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তোমাদের পুরো ইংলিশের সিলেবাসটার উপর আমি তোমাদের ক্লাস নিব। আর শুরুতে আমার ইন্ট্রোডাকশনটা আমি দিয়ে নিই। আমি আপাতত এখন ফোর্থ ইয়ারে উঠে গেছি। নর্থ সাউথে আমি আছি। আমি নর্থ সাউথে 75% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছি। আমিও তোমাদের মতো এরকম স্কলারশিপ মানে অ্যাডমিশন টেস্টে স্কলারশিপ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি এক্স ক্যাডেট। আমি আমি আমার সময় ডিউতে ছিলাম, তারপরে নর্থ সাউথ অ্যাডমিশন টেস্ট দিই। দিয়ে যখন আমি স্কলারশিপ পেয়ে যাই, তো আমার সিএসসি তে ইচ্ছা ছিল, তো আমি সিএসসি তে আসি। তোমরা চাইলে এই শুরুর সময়টা আমার সাথে মিউট করে কথা, মানে তোমরা অডিওটা আনমিউট করে কথা বলতে পারো, বা চ্যাটে তোমরা রিপ্লাই দিতে পারো, কথা বলতে পারো। মানে কমিউনিকেশন থাকলে ভালো, আমার ইন্টারেকশন থাকলে ভালো লাগে ক্লাস করতে, তোমাদেরও ভালো লাগবে আর কি, আশা করি। এই তো। আর আজকে আমি তোমাদের ক্লাস নিব ইংলিশের উপর। এবং ইংলিশের যে ব্যাপারটা থাকে, গ্রামারের পুরো ব্যাপারটা আছে, বা রাইটিং এর যে ব্যাপারটা আছে, তো আমরা আগে রাইটিংটা নিয়ে কাজ করবো। রাইটিং এরটা তুমি যত ক্লাস করবা বা তুমি যত প্র্যাকটিস করবা, তোমার রাইটিং এর স্কিলটা আপডেট হবে। এবং অ্যাডমিশন টেস্টে ইংলিশ রাইটিং এর স্কিলটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু ম্যাটার করে। তোমরা কেউ কিছু বলতে চাও? তোমাদের কিন্তু হাতে অনেক সময় আছে, মাশাআল্লাহ 3 মাসের মতো সময় আছে অ্যাডমিশন টেস্টে। তোমরা চাইলে কিন্তু ভালো করতে পারো, স্কলারশিপও পেতে পারো। যে স্কলারশিপ পেয়ে যাও তাহলে তো অনেক ভালো। জিমেল সুইচ করে আসছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে নর্মাল ব্যাপারটাই বলিনি। পুরো ইংলিশ সিলেবাসের মধ্যে তোমার এই 4টা জিনিস লাগবে। কম্প্রিহেনশন মূলত এরকম থাকে, মনে আছে আমরা যখন এইচএসসি বা এইচএসসি এক্সাম দিয়ে শুরুতে একটা আমাদের প্রশ্ন ছিল, এরকম থাকে যে একটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ থেকে আমাদের কিছু এমসিকিউ থাকে, এরকম ছিল না? এই ব্যাপারটাকে আমরা বলতেছি কম্প্রিহেনশন। তো এটার পুরো ক্লাস নেওয়া হবে। ভোকাবুলারিটাও তোমাদেরকে আস্তে আস্তে আমরা দিব, বা তোমরাও প্র্যাকটিস করতে থাকবে উইথ টাইম। আমরাও তোমাদের বলে দেবো কি কি লাগবে। গ্রামার যে পার্টটা পড়ানো হবে, এবং এই পার্টটা থেকে এমসিকিউ থাকবে। আর এই যে এসে পার্টটা, এখন দেখো যাদের ইংলিশে স্কিল ভালো আছে, বা ইংলিশ সবকিছু ভোকাবুলারি ভালো, কম্প্রিহেনশন ভালো, বা এগুলো ভালো, এগুলো আমরা উইথ টাইম ডেভেলপ করতে পারি স্কিলগুলো। হ্যাঁ, তোমাদের এখানে মার্কটা এসে গেল। মূলত তোমাদের ডিফারেন্সিয়েটর থাকবে এসে। এসেটা যদি তোমাদের ভালো হয়, সে অনুযায়ী তোমাদের বাকি কম্পিটিটর, এখন ধরো অনেকে কিন্তু আসছে যারা পরীক্ষা দিবে, যারা হয়তো আইবের কোচিং করতেছে, বা বুঝছো তো ওই টাইপের কোচিং করতেছে, ওরা কিন্তু নর্থ সাউথ এক্সাম দিবে। তো দেখা যাচ্ছে ওরাও ইংলিশে অনেক ভালো, বা ওরা ইংলিশে ভালো করতেছে। মূলত ডিফারেন্সিয়েটর করবে তোমরা এসেটা আমরা যেভাবে বলে দিচ্ছি, মানে যে প্যাটার্নে আমরা বলে দিচ্ছি লিখতে, বা নর্থ সাউথে বা ব্র্যাকেট টিচাররা যে প্যাটার্নটা এক্সপেক্ট করে, তোমরা সেই প্যাটার্নে এসেটা লিখতে পারছো তখন, কারণ ওইভাবে মার্কটা আসে। এবং আমরা তোমাদের এসির উপর টোটাল 3-4টা ক্লাস নেওয়া হবে। এবং আমি তোমাদেরকে দেখাই এটা। এই যে দেখো, এই যে ইন্ট্রোডাকশন টু ইংলিশ 103 ইন্টারমিডিয়েট কম্পোজিশন রাইটিং। হ্যাঁ, এই পুরো জিনিসটা কিন্তু আমাদের ভার্সিটিতে এটার উপরে আমাদের ক্লাস নেওয়া হয়, যে ক্লাসটা আমি তোমাদেরকে এখন নিব। আজকে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব, কিন্তু এটা নিয়ে আমরা আরো ইনডেপথে পরের ক্লাসগুলোতে এটা নিয়ে আমরা ইনডেপথে আলোচনা করবো, ঠিক আছে? এবং তোমরা এখানে পার্টিসিপেট করবা, প্র্যাকটিস করবা, যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এসেটাতে আমরা বেস্ট করে তারপর আমরা সামনে মুভ করবো, ঠিক আছে? এই এসে কম্পোজিশন, এই রাইটিং গুলাতে আমাদের ভালো করতে হবে। এবং এটা কিন্তু আমাদের ক্লাস ম্যাটেরিয়াল, এটা আমাদের নর্থ সাউথে আমাদের যে ইংলিশ 103 কোর্স আছে, সেই কোর্সের ম্যাটেরিয়াল সেটা আমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার এখন সবার? আজকে আমাদের পুরো ক্লাসে থাকবে এসে রাইটিং এর উপরে, এসে বা কম্পোজিশন রাইটিং তোমরা যেটা বলো, এটার উপরে। এবং পরবর্তীতে 2-3টা ক্লাস আমরা এটার উপর নিব, যাতে আমাদের এটাতে ইনডেপথ আইডিয়া ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা এসে রাইটিংটা ডিরেক্টলি যাই। দেখো, এসে রাইটিং এ কিছু না স্টেপ আছে। এই যে আমাদের অ্যালফাবেটস দিয়ে আমাদের ওয়ার্ড তৈরি হচ্ছে, তাই না? এই যে দেখো, ইন্ট্রোডাকশন একটা ওয়ার্ড, এখানে কি থাকতেছে, প্রত্যেকটা অ্যালফাবেট আই আই এন টি আর এইভাবে করে ওয়ার্ড হচ্ছে। এবং এই যে 5টা-6টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হচ্ছে, এই যে ওয়ার্ডস মেক সেন্টেন্সেস। 3টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হচ্ছে, এটা আমরা জানি। এখন একটা কালেকশন অফ সেন্টেন্স ডিসকাসিং ওয়ান পার্টিকুলার টপিক ইজ কল্ড আ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফস ইন টার্মস পুট টুগেদার মেক এন এসে। এখন আমি তোমাদেরকে বুঝাবো এসে আর প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আমরা সেন্টেন্সেস লিখছি, ঠিক আছে? সবগুলো সেন্টেন্সকে যখন আমি একটা টপিকে, একটা পার্টিকুলার টপিকের উপর যখন আমি একটা সেন্টেন্স লিখতেছি, এবং সেটাকে আমি একটা প্যারায় লাগছি। একটা প্যারাগ্রাফ মানে কিন্তু এইটাই, যে সেটা একটা প্যারা হবে। একই প্যারার মধ্যে সবগুলো থাকতেছে, কোনো ডিভাইড ভাগ করা থাকতেছে না। এই যে এই পুরোটা একটা প্যারা, দেখছো?
এই যে অ্যালফাবেটস থেকে শুরু করে যে আমাদের এসে পৌঁছে এই পুরোটা একটা প্যারা। এখন এই যে অনেকগুলো সেন্টেন্স আমি লিখছি একটা পার্টিকুলার টপিকের উপর একই সাথে, এটাকে আমি বলতেছি প্যারাগ্রাফ। এরকম প্যারাগ্রাফ যখন আমার 3-4টা থাকে, সেটা 3-4টা মিলে আমার এসেটা হচ্ছে। বুঝা গেছে এখন কি? এসে বাচ্চা ভার্সন হলো প্যারাগ্রাফ, কয়েকটা প্যারাগ্রাফ মিলে আমাদের এসে হচ্ছে। তো আমরা এখন শুরুতে দেখবো কিন্তু প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। আমাদের মেইন এক্সামে আসবে কোন একটা টপিকের উপর আমাদের এসে লিখতে হবে, কিন্তু এসে আবার কিভাবে লিখতেছি, কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে আমরা এসে লিখতেছি। তো আমরা এখন কি দেখবো? আমরা এখন দেখবো একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কি কি স্ট্রাকচার থাকে, কি কি প্যাটার্ন থাকতেছে। এবং আমি যে তোমাদেরকে স্ট্রাকচারটা বলবো সেটাও কিন্তু অনেকটা এরকম যে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো। এবং এই কারণে না দেখো, ইংলিশ রাইটিং নিয়ে কিন্তু আমরা সবাই ভয় পাই। আমরা আজীবন স্কুল কলেজে কিন্তু অনেক রাইটিং শিখে আসছি, কিন্তু ইংলিশ রাইটিং নিয়ে আমাদের কারোরই ওরকম আইডিয়া, সবাই থাকে, তোমাদের সবার একজনের মানে যে ছোট মানে অনেকেরই এটা ইনসিকিউরিটি থাকে বা অনেকেরই ভয় থাকে, আপু আমি তো রাইটিং এ ভালো না। আগে যখন স্টুডেন্ট পড়েছিলাম ওদেরও ক্লাসে এই মেইন যে ব্যাপারটা ছিল যে আপু রাইটিং নিয়ে তো ভয় লাগে, রাইটিং নিয়ে তো ভয়। তো তোমাদের এটা লাগলে এটা কোনো সমস্যা নেই। এবং রাইটিংটা ভালো করার একটা উপায় কি জানো? রেগুলার প্র্যাকটিস করা। তুমি যত প্যারাগ্রাফ এসে প্র্যাকটিস করবে বা তুমি পড়বে, তোমার তত স্কিলটা ডেভেলপ হবে নতুন কিছু একটা লেখা, বুঝছো? এবং আমরা এখন পড়বো যে প্যারাগ্রাফের পুরো প্যাটার্নটা কি। প্যারাগ্রাফের আমরা একটা প্যারাগ্রাফ যে লিখবো, একটা ছোট্ট প্যারাগ্রাফে আমি তোমাকে লিখতে বলবো যে তোমার ব্যাপারে একটা প্যারাগ্রাফ বলো বা কক্সবাজার যে কোনো টপিকে একটা প্যারাগ্রাফ লেখো। প্যারাগ্রাফে আমরা কোন কোন পয়েন্ট গুলো মেনটেন করবো। এখন এই জায়গাটায় দেখো, দেয়ার আর 3 এলিমেন্টস ইন দ্য স্ট্রাকচার অফ এ প্যারাগ্রাফ। আমি তো কানেক্টেড আছি তাই না? সবাই তো আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, একজন জয়েন করেছে। আমাদের মূলত পড়াশোনা কিন্তু এখনই শুরু হচ্ছে, ওসিফ মাত্র জয়েন করেছে, রাইট? আমরা এখন প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করছি যে প্যারাগ্রাফ রাইটিং কিভাবে করতে হয়। তো শুরুতে আমাদের এক্সামে যেটা লাগবে সেটা আমাদের এসে লাগবে, এসে রাইটিং আসবে, কিন্তু কয়েকটা প্যারাগ্রাফ মিলে আমাদের এসে হয়। যে জয়েন করেছে সে পরবর্তীতে ভিডিও রেকর্ডিং গিয়ে শুরু পার্টটা দেখে নিই, ঠিক আছে? এখন আমরা পড়বো স্ট্রাকচার অফ এ প্যারাগ্রাফ। আমি এটা বোঝানোর পরে তোমাদের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। তুমি যত প্র্যাকটিস করবে, ইন্টারাক্ট করবে, ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে, তোমার মাথায় এখনই পুরো বিষয়টা সেট হয়ে যাবে, তোমার বাসায় খুব একটা প্র্যাকটিস করতে হবে না, ঠিক আছে? এখন দেখো, প্যারাগ্রাফের মূল ব্যাপারটা কিন্তু এরকম যে প্যারাগ্রাফ টোটালটা একটা প্যারার মধ্যে হবে। এই যে তোমরা এই জিনিসটা দেখো, এই যে আমরা একটা স্যাম্পল অফ এ প্যারাগ্রাফ এখানে আছে, এটা কিন্তু তোমরা দেখবা যে পুরোটা একটা প্যারার মধ্যে লেখা আছে। এই জিনিসটা অনেকেই ভুল করে বা অনেকে আমরা এটা জানি না। প্যারাগ্রাফ মানে কি, পুরো ব্যাপারটা আমার একটা প্যারায় লিখতে হবে। মানে কি, এখানে কোনো ভাগ করা যাবে না, এই যে আমি এখানে এটা লিখলাম আবার এখান থেকে লেখা শুরু করলাম না, পুরোটা আমার একটা প্যারায় থাকবে। এখন আমি আসি, প্যারাগ্রাফে 3টা পার্ট থাকে এবং এটাকে আমি অনেকভাবে তোমাকে বুঝাবো। আগে আমরা শুরুতে এটা, there are 3 elements in the structure of a paragraph: topic sentence, supporting sentences and a concluding sentence. Topic sentence কি আমি তোমাদেরকে বলি, first line of a paragraph that reveals the main or the controlling idea of the entire paragraph. একটা প্যারাগ্রাফ, ধরো এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখতে বলেছি, এই প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে কক্সবাজার নিয়ে, ঠিক আছে? তো কক্সবাজারের ফার্স্ট লাইনটা হবে আমার টপিক সেন্টেন্স, ঠিক আছে? 3টা পার্ট আছে আমার, 3টা পার্ট আমার আছে একটা প্যারাগ্রাফে। সেই প্যারাগ্রাফের প্রথম পার্টটাকে আমরা বলতেছি, প্রথম লাইনটাকে আমরা বলছি টপিক সেন্টেন্স, ঠিক আছে? পরের লাইনগুলোকে আমরা বলছি সাপোর্টিং সেন্টেন্স এবং লাস্ট লাইনকে আমরা বলছি কনক্লুডিং সেন্টেন্স। এই 3টা লাইন মানে এই 3টা পুরো পার্ট কে আমরা 3 ভাবে লিখবো। কিভাবে লিখবো সেটাই আমাদের মূলত এখন ব্যাপারটা। আমি তোমাদের কিছু একটা উদাহরণ দিব, বুঝছো? এখানে একটা ব্যাপার আছে, মনে আছে আমরা যখন রিলস দেখি, আমরা তো এখন সবাই ফেসবুকে অনেক রিলস দেখে বেড়াই। টপিক সেন্টেন্স মানে কি জানো? ওই রিলসে যে তোমাকে শুরুতে প্রথম 1-2 লাইন থাকে না, এবং দেখো ওই 1-2 লাইন কিন্তু সুন্দর হওয়া বা ভালো হওয়া খুবই দরকার। মনে আছে যে আমরা যে রিলস স্ক্রল করে বেড়াই, শুরুর দিকে যদি আমরা 2-3 সেকেন্ড দেখি, যদি ভালো না লাগে আমরা কিন্তু ভিডিওটা স্ক্রল করে যাই, ঠিক আছে? ঠিক তেমনি যখন তোমার টিচার তোমার প্যারাগ্রাফটা পড়বে, তোমার যে কোনো জায়গায় ফার্স্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই ফার্স্ট লাইনটা দিয়ে তোমার টিচারের মনোযোগটাকে তোমার প্যারাগ্রাফে আনতে হবে এবং তোমার এই পুরো টাইম জুড়ে তোমার মেইন ইমপ্রেশনটা ফার্স্ট লাইনটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এবং ফার্স্ট লাইনটাকে এই যে দেখো আমরা বলি টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সটা দিয়ে তুমি পুরো ভিডিওটা কোন টপিকে হবে সেটা তুমি রিভিল করতেছো, মানে কি সেটা তুমি জানাচ্ছ যে তোমার পুরো প্যারাগ্রাফের মেইন বা কন্ট্রোলিং আইডিয়াটা
রিভিল করবে কি তোমার এই প্রথম লাইনটা। যেমন তুমি একটা ভিডিও যখন দেখো, একটা রিলস দেখতেছো তুমি যখন ফেসবুকে, হ্যাঁ, রিলস গুলো হলো প্যারাগ্রাফের মতো, বুঝছো, ছোট ছোট যেগুলো থাকে ওগুলো কিছুটা প্যারাগ্রাফের মতো হতে পারে। প্রথম লাইনটা দিয়ে বা প্রথম কিছু সিনারি দেখে কিন্তু আমরা বুঝে ফেলেছি কোন টপিক উপর এই রিলসটা হবে, এবং তুমি কিন্তু ডিসাইড করো যে তুমি রিলসটা কি দেখবে নাকি তুমি স্ক্রল করে চলে যাবে। তো ফার্স্টের ব্যাপারটা কিন্তু, ফার্স্টের কয়েকটা সেকেন্ড বা ফার্স্টের লাইনটা সুন্দর হওয়াটা এবং গ্রামাটিক্যাল ভুল ছাড়া করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যখন একটা ম্যাডাম, তুমি একটা আর কি জানো, ইংলিশে রাইটিং এর ভালো করা মূল পয়েন্ট কি জানো, তোমাকে চিন্তা করতে হবে যে তোমার খাতা দেখতেছে তার পার্সপেক্টিভ থেকে। আমি যখন ধরো আমি খাতা দেখতে বসছি, আমি একসাথে 10 জনের রাইটিং করতেছি, হ্যাঁ, আমার কিন্তু তো সময় নাই প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া, বা আমার হয়তো ভালো লাগতেছে না। ওই ক্ষেত্রে যে ফরম্যাটটা মেনটেন করে সুন্দর করে লিখবে সে কিন্তু আমার অ্যাটেনশনটা বেশি গ্র্যাব করবে, এবং যে আমার বেশি অ্যাটেনশন গ্র্যাব করবে আমি কিন্তু তাকে মার্কসটা বেশি দেবো, এবং এই রাইটিং এর মার্কসটার উপরে তোমার র্যাঙ্কিংটা অনেক ডিপেন্ড করবে। হ্যাঁ, যারা ধরো প্রথম 50-তে থাকে তাদের মার্কস দেখা যায় গ্রামারে সব সেমই আসে, সবাই ভালো করে, সবাই সব পারে। তো মূলত ডিফারেন্সিয়েটটা মেক করে তোমার এই প্যারাগ্রাফটা, তোমার এই এসেটা। এখন দেখো, যে কোনো টপিকের উপর আমি এই উদাহরণটা দিয়ে ডিরেক্টলি বুঝাই। এই যে ফার্স্ট লাইনটা, কক্সবাজার ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি, এটা আমার টপিক সেন্টেন্স, এটা আমার মেইন সেন্টেন্স। এই সেন্টেন্সটা দিয়ে আমি আমার পুরো একটা প্যারাগ্রাফটা শুরু করছি, এবং এই সেন্টেন্সের মাধ্যমে, প্রথম সেন্টেন্সের মাধ্যমে আমার প্যারাগ্রাফের মূল আইডিয়াটা, মেইন টপিকটা আমি তোমার কাছে রিভিল করতেছি, যে কি আমি কক্সবাজার যে ফেমাস কি কারণে, বা কক্সবাজার ন্যাচারাল বিউটি সেটা নিয়ে আমি কথা বলবো। কক্সবাজারের কিন্তু মেইন পয়েন্ট কি, তার ন্যাচারাল বিউটিটাই, ঠিক আছে। এখন দেখো, এটা কিন্তু আমার মেইন কন্ট্রোলিং আইডিয়া। তারপরে কি সেন্টেন্স গুলো, তারপরে সেন্টেন্স গুলোকে আমি বলছি সাপোর্টিং সেন্টেন্সেস। These are the sentences that follow the topic sentence and the role is to support or hold up the idea stated in the topic sentence. It is also known as the body of a paragraph. এটা খুব মনে রাখবা যে আমরা এই পুরো ব্যাপারটাকে, এই যে প্রথম লাইনটাকে আমরা বলতেছি টপিক সেন্টেন্স, পরের এই পুরো এই যে এভরিওয়ান থেকে শুরু করে লাস্ট লাইনে আগ পর্যন্ত তাকে আমরা বলি বডি অফ এ প্যারাগ্রাফ, ঠিক আছে। এবং এগুলাকে বলা হয় সাপোর্টিং সেন্টেন্স। এই সাপোর্টিং সেন্টেন্স মানে কি, দেখো প্রত্যেকটা সেন্টেন্সের যে লাইন আমরা বলছি, যে সাপোর্টিং, এই ওয়ার্ডটা কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে এই সাপোর্টিং সেন্টেন্সের কাজ কি, টপিক সেন্টেন্সের কাজ কি, টপিকটাকে ডিসক্রাইব করা, টপিকটাকে ইন্ট্রোডিউস করা, যে এটা আমার টপিক, কক্সবাজার নেচারাল বিউটির জন্য কক্সবাজার ফেমাস, এটা আমার এই প্যারাগ্রাফের মূল আইডিয়াটা। সাপোর্টিং সেন্টেন্স কি, সাপোর্টিং সেন্টেন্সের কাজ কি, সাপোর্ট করা। কাকে সাপোর্ট করবে সে, প্রথম লাইনটা, টপিক সেন্টেন্সটাকে সাপোর্টিং সেন্টেন্স গুলো সাপোর্ট করবে। কি করবে, তার সাপোর্ট করবে কি, যখন আমি কক্সবাজারের বিউটি বলতেছি, বিউটিটা এত ভালো, বিউটিটা বিউটির জন্য, ন্যাচারাল বিউটির জন্য কক্সবাজার ফেমাস, পরের লাইনগুলো দিয়ে আমি কি করবো বলতো, এই লাইনটাকে আমি সাপোর্ট করবো। তার মানে কি, আমি এই বিউটি গুলাকে ডিসক্রাইব করবো, যে কক্সবাজার বিউটি গুলো কিরকম এবং কি কি কারণে সেটা ডিফারেন্ট, বা আমি এই জিনিসগুলোকে ইন ডেপথে বলবো, ঠিক আছে। এখন দেখো, লাস্ট লাইনটা ওকে বলা হয় কনক্লুডিং সেন্টেন্স। It is the last line of a paragraph that is restatement of the topic sentence, not to be simply copied but to be paraphrased. এখানে একটা ব্যাপার কি আছে জানো, আমরা যে কোনো ধরনের ধরো একটা আলোচনা করলাম, যে শুরুতে আলোচনা শুরু করলাম এই টপিক, লাস্ট লাইনটা আমরা কি বলি, আমরা বাংলা যখন রচনা, সো ইট ক্যান বি সেড যে জিনিসটা এরকম এরকম হচ্ছে, মানে কি, এই যে শুরুতে যে আমি বলছি যে ন্যাচারাল বিউটি মানে একটা টপিক যে আমি ইন্ট্রোডিউস করেছি, সেটারই কিছুটা একটা কনক্লুশন টানা। তো এই যে রিস্টেট করা ওই টপিকটা ডিরেক্টলি করা যাবে না, বাট একটু প্যারাফ্রেজ করে, যে নাথিং ইন বাংলাদেশ কম্পেয়ার্স টু দ্য ন্যাচারাল বিউটি অফ কক্সবাজার। যে আমি তো অনেক কিছু বললাম, তারপর লাস্ট লাইনে আমি রিডার যে বা টিচারকে আবার একবার মনে করে দিচ্ছি যে আমার প্যারাগ্রাফটা ছিল এই টপিকে, সো এই ব্যাপারটা হলো এরকম। সো এটা মানে কি, আমি এই প্রথম লাইন দিয়ে টপিক সেন্টেন্সটাকে আমি ইন্ট্রোডিউস করছি, এবং আমি আমার পুরো প্যারাগ্রাফের মেইন আইডিয়াটাকে রিভিল করছি আমার রিডারের কাছে বা টিচারের কাছে, যে দেখো বাংলাদেশে যে কক্সবাজার আছে সেটা নেচার বিউটির জন্য অনেক ফেমাস। পরের লাইনগুলো দিয়ে আমি সাপোর্ট করতেছি আমার, এবং এই রিলেটেড যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলাকে আমি বলতেছি, যেমন কি এই যে everyone knows that it is the longest natural sea beach, এই পুরো ব্যাপারগুলো আমরা বলছি যে বাংলাদেশে কক্সবাজারে কি কি আছে, ঠিক আছে। এবং লাস্ট লাইন দিয়ে আমি কি করছি, কনক্লুডিং সেন্টেন্স, যেটা আমার লাস্ট লাইন, যেটাতে আমি একদম আমার প্যারাগ্রাফটা শেষ করে দিচ্ছি, তখন আমি কি বলবো, আমার যে টপিক স্টেটমেন্টটা ছিল বা টপিক সেন্টেন্স ছিল সেটারই একটা
প্যারাফ্রেজিং একটা ভার্সন হবে, এটা ডিরেক্টলি কপি করা যাবে না যে সো সো এখানে কিন্তু এটা লেখা যাবে না, এটা কিন্তু আমরা স্কুল কলেজে লিখতাম। সো উই ক্যান সে দ্যাট কক্সবাজার ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি। আমরা কিন্তু এই কাজটা অনেকে করতাম স্কুল কলেজে, বা আমরা এই জিনিসটা ওই তখন শিখেছি। সো দ্যাটস ওয়াই ইট ক্যান বি প্রুভড যে এরকম 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 না, এটা বলা যাবে না। ওই যে আমার টপিক সেন্টেন্স আছে তারই একটা টার্ম সিমিলারলি স্ট্রাকচারে হবে, কিন্তু এই লাইনটা আমার প্যারাফ্রেজ থাকবে, ঠিক আছে? এখন পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে রিডিং করে আবার দেখাচ্ছি, এবং তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে পুরো যে তিনটা যে আমার স্ট্রাকচারটা সিম্পল। এখন দেখো আমি বলি নর্থ সাউথে যখন একজন টিচার, আমি তোমার খাতা দেখতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। যখন প্যারাগ্রাফ লিখবা বা এসে লিখবা বা যে কোনো কিছু লিখবা, এটা মাথায় রাখবা যে তোমার টিচার তোমার খাতাটাকে কিভাবে রিড করতেছে এবং তার মেন্টালিটি কি থাকতেছে, এবং সে যেটা এক্সপেক্ট করতেছে তুমি সেটা লিখতেছো। আমি যখন একদিনে আমি 10-20টা খাতা দেখবো, আমার কিন্তু অ্যাটেনশন স্প্যান কম থাকবে। তোমার ফার্স্ট লাইন আর শেষের লাইনটা কিন্তু আমার অ্যাটেনশন বেশি গ্যাপ করবে। আমরা হয় না যখন আমরা একটা জিনিসের জন্য জাস্ট রিড থ্রু করি কোনো কিছু, আমরা কিন্তু দেখবো ফার্স্ট লাইনটা ভালো মতো পড়ি, মাঝখানে একটা মোটামুটি করে দেখি, লাস্ট লাইনটা ভালো করে দেখি। সো প্রথম লাইন এবং লাস্ট লাইন গুলো কিন্তু আমরা বলছি টপিক সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্স, এই দুইটা জিনিস কিছু আই ক্যাচি হতে হবে, বুঝছো? এই জিনিসগুলো আই ক্যাচি হতে হবে, সুন্দর হতে হবে, যাতে আমাদের অ্যাটেনশন থাকে। খুব উদাহরণ দিয়ে সুন্দর করে বলা যাচ্ছে যে আমরা যেমন ফেসবুকে রিলস দেখি, কিছুটা ওরকম। রিলস যদি প্রথমেই ভালো না থাকে লাভ নাই, কিন্তু ওই রিলসটা তুমি মাঝখানে যতই ভালো করো না কেন, আমি কিন্তু ওই রিলসটা স্ক্রল করে চলে যাবো। তো টিচার যখন তোমার খাতা দেখবে, এই মাইন্ডসেটটা তোমার বুঝতে হবে যে কি হচ্ছে টিচারের মাথায় কি হচ্ছে, এবং তোমার লেখাটা কিরকম ইমপ্রেশন ক্রিয়েট করতেছে, ঠিক আছে? সো আমরা আরেকবার আমি বলছি, প্যারাগ্রাফে থাকে 3টা পার্ট। শুরুতে আমার টপিক সেন্টেন্স, যেটা দিয়ে আমি আমার রিডারকে ইন্ট্রোডিউস করছি যে আমার প্যারাগ্রাফের টপিক হলো এটা, এই টপিকটা এরকম। মেইন যে টপিক সেন্টেন্স আমি লিখছি তারপরের লাইনগুলো থাকছে, সেই টপিক সেন্টেন্সটাকে আমি সাপোর্ট করছি, সেটাকে আমরা বলি সাপোর্টিং সেন্টেন্সেস। এবং তারপরে আমরা যেটা করি, লাস্ট লাইনটা থাকে কনক্লুডিং সেন্টেন্স, যেটা দিয়ে আমরা পুরো প্যারাগ্রাফ যে টপিকে ছিল মানে টপিক সেন্টেন্সটারই আরেকবার রিস্টেট করি, বা একটা প্যারাফ্রেজ ভার্সন দিই, ঠিক আছে? এখন দেখো আমার এই স্যাম্পল প্যারাগ্রাফে যেটা আছে, কক্সবাজার ইজ ফেমাস ফর ইটস নেচার বিউটি, এটা আমার টপিক সেন্টেন্স। এবং হ্যাঁ, আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, আমরা তো এখন কথা বলছি যে প্যারাগ্রাফের প্যাটার্ন কি, স্ট্রাকচার কি, স্ট্রাকচার উপর মার্ক। গ্রামাটিক্যাল ভুল যদি থাকে আর পাংচুয়েশন মিস্টেক যদি থাকে, তাহলে মার্কস একদম কাটা। গ্রামাটিক্যাল ভুল করা যাবে না, ঠিক আছে? এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। তুমি যখন লিখতেছো প্রথম লাইন কি মাঝেও কোনো রকম গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে না। গ্রামাটিক্যাল মিস্টেক থাকা, বানান ভুল থাকা, মার্ক যাবে। এবং দেখো এই যে আমরা টপিক সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ ইউজ করেছি, এটা হলো আরো ইনডেপথ তোমাদেরকে বলা হবে যে কোনটা গ্রামাটিক্যাল কোনটা পার্ট। এই যে এটা একটা অ্যাডজেক্টিভ হলো ফেমাস, হ্যাঁ তোমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ভোকাবুলারি এটা ভালো করা, তোমার রাইটিং এর স্ট্যান্ডার্ডের ভ্যালু স্ট্রং, তোমার গ্রামাটিক্যাল সেন্স তোমার কতটা স্ট্রং, বা তোমার বানান, বুঝছো না, বানান গুলো যে ভুল ছাড়া তোমার লিখতে হবে, এই সব কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এবং এইটা কিন্তু তোমাদেরকে আমরা এসেটা কেন শুরুতে পড়াচ্ছি, এটা একটা অনেক বড় কারণ যে তোমাকে এসেটা শুরুতে আমরা পড়িয়ে দিচ্ছি, আর তুমি বুঝতে পারো যে এসে রাইটিংটা ইম্পর্টেন্ট। কিন্তু এসে রাইটিং ভালো করার জন্য তোমার বাকি পার্ট গুলো, গ্রামার, ভোকাবুলারি, ওগুলো আরো কতটা ইম্পর্টেন্ট। তুমি স্ট্রাকচারটা সেম আছে, এবং তুমি স্ট্রাকচারটা খুব সুন্দর করে লিখবে, তোমার টিচার দেখে বুঝতে পারছে যে না, এই মেয়েটা প্রিপারেশন নিয়ে নষ্ট হতে পরীক্ষা দিচ্ছে, ওকে আমি মার্কস ভালো দিব। কিন্তু তোমার যদি গ্রামাটিক্যাল ভুল থাকে, যদি বানান ভুল থাকে, যদি তোমার ওয়ার্ড গুলো যদি ভালো না হয়, মানসম্মত না হয়, তখন কিন্তু মার্কস আসবে না। তো তুমি কিন্তু আজকে যখন তোমার এসে নিয়ে আমি প্রথম ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ ইংলিশে, আমি তোমাদের কিন্তু শুধু ইংলিশে এসে উপর ক্লাস নিচ্ছি না, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন ব্যাপারগুলোতে তোমার অ্যাটেনশন দিতে হবে। আজকে থেকে তোমাদের প্রিপারেশন শুরু, হ্যাঁ আজকে থেকে তোমাদের প্রিপারেশন শুরু। তো প্রত্যেকটা মোমেন্টে তোমার এটা মাথায় রাখতে হবে, গ্রামার ভালো জানতে হবে। সো নেক্সট টাইম থেকে যখন গ্রামারের ক্লাসগুলো হবে, তোমার কিন্তু এটা বুঝতে পারতে হবে যে আমি সেন্টেন্স ফর্ম করতে পারবো কিনা এই গ্রামার গুলা দিয়ে। ওই গ্রামারটা ঠিক মতো বুঝতে হবে, নিজের মতো করে ভোকাবুলারিটা বেটার করতে হবে, ভোকাবুলারিটা ভালো প্রিপারেশন লাগবে। এই যে আমরা যখন যে আমরা টপিক সেন্টেন্সটার জন্য কি কি হওয়া উচিত স্ট্রাকচার, হ্যাঁ টপিক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করি মানে নর্মালি, এই যে
ফেমাসের জায়গায় আমরা দিতে পারি বাংলাদেশ ইজ পপুলার, কি বলি, কক্সবাজার ইজ পপুলার ফর ইটস নেচার বিউটি। একটা অ্যাডজেক্টিভ ইউজ করতেছি, অ্যাডজেক্টিভ গুলা এটা আমাদের ম্যান, আমাদের ইংলিশ ম্যান ক্লাসে একটা কথা বলছিল যে অ্যাডজেক্টিভ যে যত ভালো পারে তার রাইটিং তত ভালো হয়। হ্যাঁ, তুমি যদি এখানে আরেকটা সুন্দর ভালো অ্যাডজেক্টিভ ইউজ করো তখন টিচার ভাববে কি না এই স্ট্রেংথ তো তাহলে জানে ভালো, এগুলো ভোকাবুলারি স্কিল ভালো, ইংলিশের বেস ভালো। আমরা বলি না ইংলিশের বেস ভালো, তো বেস ভালো হওয়ার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে, গ্রামার ডিপেন্ড করে, তোমার ভোকাবুলারি ডিপেন্ড করে, তুমি সেন্টেন্স স্ট্রাকচার বুঝতেছো কিনা সব ডিপেন্ড করে, ঠিক আছে? এই জিনিসগুলো খুবই দরকার। এই যে এখন আমি এই প্যারাগ্রাফটা সুন্দর করে বুঝাচ্ছি, তারপর আমি আরো পড়াবো এবং এসে স্ট্রাকচার নিয়েও কথা বলবো। দেখো, কক্সবাজার ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি, টপিক সেন্টেন্স, এটা আমার মেইন সেন্টেন্স। আমি কি নিয়ে কথা বলছি তোমার কিন্তু আইডিয়া হয়ে গেল যে আমি কক্সবাজার ন্যাচারাল বিউটি নিয়ে কথা বলছি, কক্সবাজার ফেমাস ন্যাচারাল বিউটি নিয়ে, এটা আমি মেইন আইডিয়া আমি ইন্ট্রোডিউস করেছি। এভরিওয়ান নোজ দ্যাট ইট ইজ দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ। হ্যাঁ, দ্য স্যান্ড অ্যান্ড দ্য সার্ফ সিমস টু স্ট্রেচ অন টিল ইনফিনিটি। বাংলাদেশকে আমাদের কক্সবাজার কিন্তু লংগেস্ট ন্যাচারাল সি বিচ। এবং দেখো তোমাকে কিন্তু আমি বারবার বলি তোমাকে অনেকগুলা প্যারাগ্রাফ করতে হবে। কেন? এই যে ইনফরমেশন গুলা তোমাকে ধরো যে কোনো টপিকের উপর থাকতেছে একটা তোমার প্যারাগ্রাফ, কক্সবাজার নিয়ে যদি তোমার আইডিয়া না থাকে, তুমি কিন্তু স্ট্রাকচার জানো কিন্তু তুমি কিন্তু বুঝবা না আমার কি লিখতে হবে, কিন্তু তোমাকে এটা জানতে হবে। এটা কিন্তু মানে তোমার ইনফরমেশন, যা ইনফরমেশন যে বাংলাদেশের কক্সবাজার এটাকে বলা হয় লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, বাট there is more diverse scenery in কক্সবাজার than just sandy beaches. আমি কি বলতেছি, ডাইভার্স মানে কি জানো? বৈচিত্র্য। এই যে এই একটা অ্যাডজেক্টিভ তুমি দেখতেছো, আমি যখন কোন কিছুকে ডিসক্রাইব করতেছি প্যারাগ্রাফ বা এসের মূল পয়েন্টটা কিন্তু এইগুলো কিন্তু খুব ছোট ছোট লক্ষ্য করার বিষয়, হ্যাঁ, অবজার্ভ করার বিষয়, যেগুলো আমি তোমাদেরকে বলতেছি। এবং তোমরাও যখন প্যারাগ্রাফ জিনিসগুলো আরো রিডিং করবে বা প্র্যাকটিস করবে তোমরাও খেয়াল করবে যে এই ছোট ছোট বিষয়গুলো, যেমন এখানে কিন্তু আমার একটা অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে ডাইভার্স, বৈচিত্র্য যে থাকতেছে। মানে কি কক্সবাজারে যে জাস্ট বলতে যে বালুময় সৈকত আছে, স্যান্ডি বিচেস, জাস্ট এটা না, আরো অনেক ডাইভার্স সিনারিও আছে। দোজ লুকিং ফর Instagram worthy photography sites will find the large greenery of Himachuri National Park or the sea-soaked stone shores of Inani Beach to be excellent backdrops. ব্যাকড্রপস মানে কি জানো? ব্যাকড্রপস মূলত এটা বলে যে একটা ছবির যে তোমার ব্যাকগ্রাউন্ড সিনারি থাকতেছে না, সেটাকে আমরা ব্যাকড্রপ। হ্যাঁ, এই যে হিমাচুরি যে ন্যাশনাল পার্ক আছে বা ইনানি বিচ আছে এবং এটার যে সিনারিওটা কেমন, লার্জ গ্রিনারি, এটা কিন্তু তোমার জেনারেল ইনফরমেশন। সো তোমার বিভিন্ন টপিক উপর তোমাদেরকে আমরা টপিকও দিয়ে দিব যে কোন কোন টপিক তোমাদের জানা উচিত বা কোন কোন টপিক তোমাদের জানতে হবে। তো তোমাদের কিন্তু ওই জেনারেল নলেজটা লাগতেছে, বুঝতেছো? এটা আমি তোমাদেরকে স্ট্রাকচার শেখাচ্ছি, কিন্তু স্ট্রাকচার শেখানোর পর তোমাদেরকে রাইটিং এ ভালো করার জন্য আরো কতগুলো স্টেপ তোমাদেরকে পার করতে হচ্ছে। যে টপিক নিয়ে লিখছো সেই টপিকের উপর তোমার ইনফরমেশন জানতে হবে। এবং এই টপিক গুলো কিন্তু নর্স থেকে বলে দিবে না, কোনো কিন্তু সিলেবাস দেওয়া নাই যে এই টপিকের উপর প্যারাগ্রাফ থাকবে না। তোমাকে অনেক প্যারাগ্রাফ করতে হবে, জানতে হবে। তখন তুমি যখন একটা নর্মাল টপিক যা থাকবে হয়তো তোমার সেটা কমন পড়ে যাবে বা তোমার আইডিয়া থাকবে যে কি কি লেখা যায়, কারণ তুমি অনেকগুলো প্যারাগ্রাফ পড়ে আসছো। ঠিক আছে? এই যে দেখছো, এই যে আমি সেন্টেন্স গুলো দিলাম যে বা সবাই জানে বাংলাদেশে কক্সবাজার হলো লংগেস্ট ন্যাচারাল সি বিচ, এটা আছে, সিশোর আছে, তারপর এরকম ন্যাচারাল বিউটি আছে, পুরো এই সবগুলো কিন্তু ন্যাচারাল বিউটির জন্য যে কক্সবাজার ফেমাস, এই স্টেটমেন্টটা একটা স্টেটমেন্ট দিয়েছি আমি। হ্যাঁ, এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করার জন্য কিন্তু এই লাইনগুলো লেখা। ঠিক আছে? এবং লাস্ট লাইনটা দেখো, নাথিং ইন বাংলাদেশ কম্পেয়ার্স টু দ্য ন্যাচারাল বিউটি অফ কক্সবাজার। এই মূলত ব্যাপারটা কি যে বাংলাদেশে এমন আর কিছু নাই যেটার ন্যাচারাল বিউটিটা কক্সবাজারের সাথে কম্পেয়ার করা যায়, মানে কক্সবাজার ন্যাচারাল বিউটির দিকে বেস্ট। দেখো আমার ফার্স্ট লাইনে কিন্তু আমি এই কথাটাই বলছি যে বাংলাদেশে কক্সবাজার ন্যাচারাল বিউটির জন্য বেস্ট বা ফেমাস, একটা অ্যাডজেক্টিভ দিয়ে আমি বর্ণনা করছি। আর অ্যাডজেক্টিভটা কেন জানতে হয়? যে কোনো কিছু ডিসক্রাইব করার ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভটা মেইনলি ইউজ করা। ঠিক আছে? সবাই বুঝতে পারছে যে কি হচ্ছে, যে লাস্ট লাইনটা আমার কি হচ্ছে? লাস্ট লাইনটা আমার রিস্টেট করতেছি, মানে কি প্রথম যে ফার্স্ট লাইনটা ছিল সেটাকে আমি প্যারাফ্রেজিং করে বা একভাবে আমি এটাকে আরেকবার লাস্ট লাইনে মনে করে দিচ্ছি যে হ্যাঁ দেখো আমি কিন্তু এটা নিয়ে কথা বলতেছিলাম, বাংলাদেশের ন্যাচারাল বিউটির দিক থেকে কক্সবাজার হলো মোস্ট ফেমাস। ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে? যে কারো কোনো কোশ্চেন আছে? কেউ তুমি চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারো এবং আমি আরেকবার সবাইকে ইনডেপথ ডিটেলসে বলবো। একটা প্যারাগ্রাফে 3টা পার্ট থাকতেছে, টপিক, সেন্টেন্স,
সাপোর্টিং সেন্টেন্সেস, আর হলো কনক্লুডিং সেন্টেন্স। কারো কি কোনো প্রশ্ন আছে, কিছু জানার আছে এখনই মতো, না তা আমি আরো কিছু প্যারাগ্রাফ নিয়ে তোমাদের বলে দেবো, বা এসে রাইটিং এর ক্ষেত্রে কি করতে হয় সেটাও আমি দেখতে পাবো। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে আপু ভাইয়ারা, এই জিনিসটা খুবই মনে রাখতে হবে যে স্ট্রাকচারটা কিভাবে ফর্ম করছে, ঠিক আছে? তোমরা চ্যাটে লিখতে পারো বা তোমরা মেসেজও দিতে পারো। মানে আচ্ছা, এখানে আমার এসে একটা কাজ, তোমাদেরকে আমি রিসোর্স পরে দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। যদি প্যারাগ্রাফেরটা ক্লিয়ার হয়ে থাকে আমি কিন্তু এসেতে মুভ করব। আমি তোমাদেরকে প্যারাগ্রাফে আরো কিছু উদাহরণ দিয়ে নিই, আমি মনে হয় আমি কিছু, তাহলে তোমাদের আরো বেটার হবে। তারপর আমরা এসেতে যাব। দেখো এখানে আমরা আরেকটা প্যারাগ্রাফ যখন আমরা পড়তেছি, ইম্পর্টেন্স অফ রিডিং। দেখো তোমরা এই ছোট ছোট প্যাটার্ন গুলো কিন্তু কিছুটা অবজারভেশনাল স্কিলের উপর ডিপেন্ড করে, এবং এই প্যারাগ্রাফটা আমি লিখছি কি নিয়ে, ধরো ইম্পর্টেন্স অফ রিডিং নিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখছি। ফার্স্ট লাইনটা দেখো, টপিক সেন্টেন্স, রিডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল হ্যাবিটস আ পারসন ক্যান ডেভেলপ। এইখানে দেখো আমি তোমাদেরকে মনে আছে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ লাগতেছে ইউজফুল, আর অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হলো পার্সোফিশিয়াল, যেটা অ্যাডজেক্টিভ কি করতেছে, একটা জিনিসের ডেসক্রাইব করতেছে। হুম, মোস্ট ইউজফুল হ্যাবিটস আ পারসন ক্যান ডেভেলপ, আমি যখন ইম্পর্টেন্স অফ রিডিং এ বলতেছি, এই ফার্স্ট লাইনটা আমি যদি পড়ি, হ্যাঁ, আমি যদি আমার প্যারাগ্রাফের টপিকটার নামও না জানি, মেইন সেটা ধর আমি যে নাম জানি না, আমি যে ফার্স্ট লাইনটা পড়ি আমি কিন্তু বুঝতে পারবো যে আমার পুরো প্যারাগ্রাফ বা এসে আমার কি টপিকের উপর আসতেছে, ঠিক আছে? রিডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল হ্যাবিটস আ পারসন ক্যান ডেভেলপ, এটা আমার টপিক সেন্টেন্স, এটা আমার কি করতেছে, প্যারাগ্রাফের মেইন আইডিয়া বা কন্ট্রোলিং আইডিয়া, এটা আমরা এক্সপ্রেস করছে। তারপর আমরা কি বলতেছি দেখো, এই সাপোর্টিং সেন্টেন্স গুলাকে, এটাকে কিন্তু আমরা বলি বডি, মনে আছে? প্যারাগ্রাফের তিনটা পার্ট, একটা হলো মেইন টপিক সেন্টেন্স, তারপরে একটা সাপোর্টিং সেন্টেন্সেস আমার আসছে। Books increase our knowledge and expand our imagination. Reading newspaper can keep us updated with current events. Novels and stories also help us understand different cultures and experiences. Without reading, people miss out on learning and personal growth. এই পুরো জিনিসটা গুলো কি আমি কি বলতেছি যে রিডিং এর ইম্পর্টেন্স কি তুমি বুঝতেছো, যে এক একটা প্যারাগ্রাফ কিন্তু এক এক স্টাইলের হয়। তখন আমরা বলেছি যে কক্সবাজারে ন্যাচারাল বিউটি নিয়ে পড়েছি, তো আমরা ন্যাচারাল বিউটিটাকে ডিসক্রাইব করেছি। কিন্তু এখন আমি যখন আমার এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্স অফ রিডিং নিয়ে, তো আমি কিন্তু সাপোর্টিং সেন্টেন্স গুলো আমার কি হচ্ছে দেখো, সাপোর্টিং সেন্টেন্সে আমি কি বলতেছি, যে রিডিং এর কারণে যে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, কি কি ইমপ্রুভমেন্ট হচ্ছে আমি তো সেটা নিয়ে কথা বলতেছি, যে এই দেখো পয়েন্ট গুলা, বুকস এর কারণে আমার নলেজ ইনক্রিজ হচ্ছে, আমার ইমাজিনেশন এক্সপান্ড হচ্ছে, দেখতেছিস তো? তারপর কি, রিডিং নিউজ পেপারের মাধ্যমে আমি কারেন্ট ইভেন্টে আপডেটেড থাকতেছি, এটা আমার অন্য কালচার বুঝতে হেল্প করতেছে। তারপর কি, এই জিনিসটার কারণে আমার পার্সোনাল গ্রোথ হচ্ছে। ইম্পর্টেন্স গুলো কি কি ইম্পর্টেন্স, সেটা দিয়ে কিন্তু আমি এখানে এই পুরো পয়েন্ট গুলো লিখেছি। যখন তোমাদেরকে এরকম টাইপের প্যারাগ্রাফ থাকবে, ইম্পর্টেন্স অফ রিডিং বা ইম্পর্টেন্স অফ সামথিং, এরকম প্যারাগ্রাফ কিন্তু আমরা স্কুল কলেজে অনেক পেয়েছি, তাই না? টপিক ইম্পর্টেন্স অফ সামথিং, সিগনিফিকেন্স অফ দিস, সিগনিফিকেন্স অফ দ্যাট। তার মানে কি, প্রথম লাইনটা আমি বলছি যে ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল হ্যাবিটস আ পারসন ক্যান ডেভেলপ, বা এটা আমার জন্য খুব প্রয়োজনীয় একটা হ্যাবিট। পরে কি, হ্যাবিটটার জন্য আমার কি কি ইম্পর্টেন্স, হ্যাবিটটা হলে আমার কি কি ভালো হচ্ছে, আমার কি কি লাভ হচ্ছে, আমি সেই পয়েন্ট গুলো লিখছি। তারপর কিন্তু দেখো লাস্ট লাইনটা আমি কি আবার বলছি, দেয়ারফর রিডিং ইজ এন এসেনশিয়াল হ্যাবিট দ্যাট মেক্স আস নলেজেবল এন্ড ওয়াইজ। এই পুরো ব্যাপারটার কিন্তু একটা কনক্লুশন আমি টানতেছি এটা দিয়ে। এবং দেখো আমার যে টপিক সেন্টেন্সের যে মূল আইডিয়া ছিল কি, রিডিং হলো মোস্ট ইউজফুল হ্যাবিট, মানে সবচেয়ে ভালো হ্যাবিট আমার হতে পারে রিডিং, রিডিং নিউজ পেপার। এই পুরো জিনিসটাকে কিন্তু আমি লাস্ট লাইনে আবার রিস্টেট করতেছি, বলে দিচ্ছি যে ইটস অ্যান এসেনশিয়াল হ্যাবিট দ্যাট মেক্স আস কি নলেজেবল এন্ড ওয়াইজ। বোঝা যাচ্ছে আমাদের কিন্তু স্ট্রাকচার। এবং হ্যাঁ, এখানে আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি তিনটা, মানে যেহেতু আমরা তিনটা স্ট্রাকচারে লিখতেছি, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস এন্ড কনক্লুডিং সেন্টেন্স, তিনটা স্ট্রাকচারে লিখতেছি। তিনটা স্ট্রাকচারে তোমরা ভালো মতো বুঝতে পারো সেই কারণে আমি এইভাবে লিখেছি। কিন্তু যখন তোমরা ক্লাসে বা এক্সাম হলে লিখবে, পুরোটা কিন্তু একটা প্যারাই লিখতে হবে। মনে রাখতে হবে প্যারাগ্রাফ মানে কি, পুরো সেন্টেন্সেস গুলো
একটা প্যারার মধ্যে থাকে। যখন একটা প্যারা থাকে সেটাকে আমরা প্যারাগ্রাফ বলি। বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারতেছো? এতক্ষণ পর্যন্ত আমি যা বোঝানো হয়েছে প্যারাগ্রাফ রাইটিং সব কি বুঝতে পারছো? হয় হ্যান্ড রেজ করো, নয়তো চ্যাটে বলো ইয়েস বা কিছু একটা, বা কনফিউশন থাকলে বলো। আমি কিন্তু রেসপন্স চাই, ঠিক আছে? ঠিক আছে, তোসিফ বুঝতে পেরেছে। আই হোপ তোমরা বাকিরাও বুঝতে পেরেছো। তোমরাও ক্লাসে ইন্টারেক্ট করবা, দেখবা কি তোমাদেরও অ্যাটেনশন ভালো থাকতেছে। কারণ 1-1.5 ঘন্টা ক্লাসে তাহলে তোমার মনে হবে যে তুমি হয়তো তো অন্য কাজ করা শুরু করবো, ভালো লাগবে না, এ করতেছো এই করতেছো। যখন ক্লাসে ইন্টারেক্ট করবো দেখবে তোমারও অ্যাটেনশন। সবাই বলেছে ওরা বুঝতে পেরেছে। কারণ কি, এই যে আমরা প্যারাগ্রাফ শেষ করলাম, প্যারাগ্রাফের পরে আমরা এসে রাইটিং এ যাবো। এসে রাইটিং এর ক্ষেত্রে আমার থাকবে 5টা প্যারাগ্রাফ, 5টা প্যারা থাকতেছে। ঠিক আছে, এই যে ফুল্ল বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। যারা যারা রেসপন্ড করেছে অনেক থ্যাংক ইউ। বাকিদেরকে আমি বলবো রেসপন্ড করবে, ঠিক আছে? এবং ক্লাসে পুরো সময়টা চেষ্টা করবে ক্লাসে পড়া, ক্লাসে শেষ করা। আমি কিন্তু একটা ভালো একটা কথা বলবো, যেটা আমি পার্সোনালি ট্রাই করি নর্থ সাউথেও। আমি কিন্তু যথেষ্ট সিরিয়াস টাইপের স্টুডেন্ট, ঠিক আছে? যথেষ্ট সিরিয়াস টাইপের স্টুডেন্ট, এবং তোমরা এখন তো মোটামুটি প্রেশার পাচ্ছ। যদি নর্থ সাউথে তোমরা আসো বা ব্র্যাকেও যাও, অ্যাকচুয়ালি অনেক প্রেশার। হুম, পরীক্ষার প্রেশার ভালো, ক্লাসের প্রেশার অনেক বেশি, এবং সিজি নর্থ সাউথে তুলে অ্যাকচুয়ালি অনেক বেশি। কিন্তু সিজি বা তুলের আমি একটা ভালো সিজি মেনটেন করতে পারার আমার মূল রহস্য বা মেইন যেটা কারণ কি, আমি ক্লাসটা ভালো মতো করি। দেখো, তুমি যদি ক্লাসে আমার পড়াটা, যেমন আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলতেছি বা আমি চেষ্টা করছি তোমার সাথে ইন্টারাক্ট করার, তোমার যদি ক্লাসটা তুমি ভালো মতো করে করো, তোমার কিন্তু মাথায় থাকবে যে ইলমা আপু এইটা এটা বলছিল। তুমি যখন এক্সাম হলে থাকবা, তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখতে যাবো, তোমার মাথায় থাকবে যে ইলমা আপু বলছিল, তিনটা পার্ট থাকবে, টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং সেন্টেন্স থাকে, কনক্লুডিং সেন্টেন্স থাকে। যখন তুমি ক্লাসটা ভালো মতো পড়ো, তোমার মাথায় থাকবে, তোমার কিন্তু বাসায় গিয়ে কোন একটা পড়তে হবে না। নাহলে তুমি যদি মুখস্থ করার চেষ্টা করো যে একটা প্যারাগ্রাফে থাকে 3টা পার্ট টপিক সেন্টেন্স, সেটা মনে থাকবে না। এই যে তানভীর ভাই যেটা বলছে যে হ্যাঁ, আসলে আমিও খুবই সিরিয়াস টাইপের স্টুডেন্ট, এবং এটা কিন্তু একটা কথা। ধরো আমি, আমার সিজি যথেষ্ট ভালো, কিন্তু তারপরে কিন্তু আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক করে বেড়াই। আমি নাচ করি, আমি অভিনয় করি, আমি আবৃত্তি করি। তো সবাই আমাকে বলেছে তুমি টাইম কিভাবে পাও। আমি বলবো আমার সিক্রেট এটাই, যে আমি নর্থ সাউথে বাসে এসে আমার খুব একটা পড়াশোনার সময় থাকে না, কারণ আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি, আমি একটা সোশ্যাল লাইফ মেনটেন করার চেষ্টা করি, সবকিছু করলে কিন্তু খুব একটা টাইম থাকে না। আমার মূল টার্গেট এটা থাকে যে আমি ক্লাসটা ভালো মতো করবো, ক্লাসের পড়া যাতে আমার ক্লাসে শেষ হয়ে যায়। ঠিক আছে, ক্লাসের পড়া যখন তোমার ক্লাসেই শেষ হয়ে যাবে, তোমার সময়টা তুমি ভালো মতো ইউজ করতে পারবে। তুমি যে যে কাজগুলো করতে পছন্দ করো, তুমি সেগুলোতে টাইম দিতে পারবে। ঠিক আছে, তো ক্লাসটা ভালো মতো করবা এটা। এবং শুধু তোমাকে আমি আজকে আমার ক্লাসের জন্য বলছি তা না, আমি তোমাকে আজীবন তোমার স্টুডেন্ট লাইফ যতদিন বাকি আছে, আমি পুরো একটা অ্যাডভাইস দিয়ে দিলাম যে এটা তুমি মেনটেন করবা, যে ক্লাসটা ভালো মতো করলে তোমার 90% পড়া হয়ে যাবে। ঠিক আছে, এবং মানুষের আরেকটা ব্যাপার সাইকোলজি দিক থেকে আমি বলি, যখন তুমি কাজ করতেছো, মানে কি তুমি আমার কথা শুনতেছো, তুমি ব্রেনে কাজ করছো, এবং তুমি যে যারা যারা চ্যাটে লিখছো যে ইয়েস আপু আমি বুঝছি, তোমার পঞ্চ ইন্দ্রিয়তে যখন তুমি ইনভলভ করছো কোনো একটা কাজে, সেটা তোমার বেশি মনে থাকে। ঠিক আছে, তুমি যখন নিজে একটা কাজ করতেছো, যখন তুমি খাতায় লিখতেছো বা তুমি আমার কথা শুনতেছো, তুমি ব্রেনে ভাবতেছো, তোমার কিন্তু অনেকগুলো ইন্দ্রিয়, সেন্সেস এখানে ইনভলভ হচ্ছে। তো তোমার এটা ভালো মনে থাকবে। ঠিক আছে, তো আমি কিন্তু বারবার পড়ানোর পরে কিন্তু আমি জিজ্ঞেস করবো তোমার বুঝতে পারতেছো কিনা, বা আমি কিন্তু বারবার এই পয়েন্ট গুলো বলতেছি। যখন কোন টপিকের উপর, যেমন আমি তোমার বলছি, যখন ধরো একটা প্যারাগ্রাফ আমার আসতেছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তখন আমার সাপোর্টিং সেন্টেন্স গুলো কি থাকবে, যে 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 ইম্পর্টেন্ট, যে যে রিডিং পেপার পড়ার পরে আমার যে ভালোগুলা হচ্ছে, আমার যে লাভগুলা হচ্ছে, সেটাই কি মিন করে কি, যে মানে নিউজ পেপার পড়া অনেক ইম্পর্টেন্ট। ভেজিটেবলস, ফ্রুটস খাওয়ার যে ইম্পর্টেন্স, এটার জন্য আমি কি কি বলবো, সাপোর্টিং সেন্টেন্স আমার কি কি যাবে, যে না ভেজিটেবল খেলে আমার এটা এটা ভালো হয়, ফ্রুটস খেলে আমার এটা ভালো হয়, এটা এটা হয়। তো এই যে পুরো পয়েন্ট গুলো আমি কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ যখন তোমাকে দেখাবো, আমি কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞেস করতেছি, আমি কিন্তু বলে দিচ্ছি যে তুমি সাপোর্টিং সাপোর্টিং যে সেন্টেন্স গুলো তুমি এখানে কি কি বলবা, এই পয়েন্ট গুলো মনে রাখবা, এবং আমার কথাটা ক্লিয়ারলি মনোযোগ শোনার চেষ্টা করো। তো যখন তুমি নেক্সট টাইম লিখতে যাবা, তোমার না মাথায় কাজ করবে। এবং দেখো, এটা কিন্তু তোমাকে কেউ কোনো জায়গায় বলে দেয় না, কিন্তু আমি কিন্তু এটা অনেকগুলো প্যারাগ্রাফ পড়তে গিয়ে আমি বুঝতে পারছি ব্যাপারটা। দেয় দেখো, টপিক সেন্টেন্স বা প্রথম লাইনে কিন্তু আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করি। অ্যাডজেক্টিভ কেন লাগতেছে, কোনো কিছুকে ডিসক্রাইব করতে, সেটা কতটা ভালো, কতটা খারাপ, কতটা মন্দ, এটা ডেসক্রাইব করতে এটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো, আমরা যখন দেখি কোনো কিছু, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখি বা কোনো একটা রিল দেখি,
প্রথম লাইনে কিন্তু তারা বলে যে আপনি যদি এরকম প্রোডাক্ট চান, আমাদের যে বেস্ট কেউ নাই, এই যে কি বেস্ট, আমরাই আপনাদেরকে সবচেয়ে ভালো সার্ভিস দিতে পারি। ধরো আমরা যখন তোমাদেরকে বলতেছি যে তোমরা ক্যাম্পাস করতে আসো, ক্যাম্পাস করতে তোমরা অ্যাডমিশন টেস্টে বেস্ট সার্ভিসটা পাবো, এটা কিন্তু আমাদের ধরো টপিক সেন্টেন্স হয়ে কোনো একটা ভিডিও বা আমি যে একটা দিচ্ছি, আমাদের ক্যাম্পাস করতে তোমরা নর্থ সাউথ বা ব্র্যাক বা যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্টের জন্য বেস্ট সার্ভিসটা পাচ্ছ। বেস্ট কিওয়ার্ডটা বুঝছো? অ্যাডজেক্টিভ। এটা দিয়ে আমি কি করতেছি? একটা জিনিসকে ডেসক্রাইব করতেছি। এবং যে কোনো ধরনের টপিক সেন্টেন্সের শুরুতে আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করতেছি। দেখো এই যে আমাদের লাস্ট প্যারাগ্রাফটা, এটা কিন্তু তোমাকে এখন দেখবা যে এই ফরম্যাটটা লাইফে এটা তোমার প্রত্যেকটা ক্ষেত্রে পাবা। তুমি যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখতে চাও, রিল দেখতে চাও, ইউটিউবে ভিডিও দেখতে চাও, দেখবা প্রথম পার্টটা তারা এইভাবে আই ক্যাচি করে, অনেক অ্যাট্রাকটিভ করে, যাতে তোমার অ্যাটেনশন থাকে। ঠিক সেমনি ভাবে এটা কিন্তু তোমার সাইকোলজি, বুঝছো? ঠিক তেমনি ভাবে তোমার যে তোমার প্যারাগ্রাফ, তোমার যে এসে, এটাকে তোমার এমন ভাবে আই ক্যাচি করতে হবে যাতে রিডার, আমি তোমার প্যারাগ্রাফটা পড়াশোনা আমি ভাববো যে না এই ছেলে ভালো লাগে, এই মেয়েটা ভালো লাগে। কারণ কি, যদি আমার অ্যাটেনশন অনেকক্ষণ থাকে, তার মানে কি তোমাকে আমি মার্কস বেশি দিব। ধরো তোমার প্যারাগ্রাফ তুমি এমনভাবে লিখছো, ফর্মেট আমি ঠিক নাই, আমি তোমাকে প্যারাগ্রাফটা আমার পড়তে ইচ্ছা করলো না, তখন তোমাকে আমি মার্কস কম দিব। এই যে দেখো, ইটিং হেলদি ফুড ইজ, এই যে এখন ধরো আমার প্যারাগ্রাফ টপিকে আসছে অন হেলদি ফুড, জাস্ট হেলদি ফুড। তো আমি এখন কি বলবো? ইটিং হেলদি, এই দেখো এটা কিন্তু আমি একটা স্টেটমেন্ট আনতেছি। এবং এটা কিন্তু বুঝো যে তোমার টপিক সেন্টেন্স কিন্তু তোমার একটা অপিনিয়ন হবে, একটা স্টেটমেন্ট হবে। এটা কিন্তু কোনো অ্যাডভাইস দেওয়া যাবে না, এখানে কোনো অন্য কিছু দেওয়া যাবে না, বুঝছো? এটা কিন্তু একটা স্টেটমেন্ট যে আমি কি বলতেছি, যে আমাকে বলছে তুমি এখন হেলদি ফুড নিয়ে কিছুক্ষণ কথা বলো, বা হেলদি ফুড নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লেখো বা কম্পোজিশন লেখো বা কিছু একটা লেখো। আমি কি বলবো এখন? আমার একটা অপিনিয়ন দিব, এটা কিন্তু একটা অপিনিয়ন। ঠিক আছে, যে আমার মতে আমি মনে করছি এটা কিন্তু একটা অপিনিয়ন। এটা কিন্তু বুঝতে ছিল যে ইটিং হেলদি ফুড ইজ ইম্পর্টেন্ট ফর আ স্ট্রং বডি অ্যান্ড মাইন্ড। এটা আমার অপিনিয়ন, এটা আমার একটা টপিক সেন্টার, যেটা দিয়ে আমি আমার রাইটিংটা কিরকম ভাবে লিখবো সেটাকে আমি এক্সপ্রেস করতেছি। হ্যাঁ, যে আমি এই রাইটিংটা বুঝাবো যে হেলদি ফুড খেলে আমার একটা স্ট্রং বডি এবং স্ট্রং মাইন্ড হয়। এখন দেখো, এটা আমার আমার টপিক সেন্টেন্স। এবার অন্যজনের টপিক সেন্টেন্স অন্য একটা হইতে পারে, বা আরেকজন টপিক সেন্টেন্স লিখলো যে ইটিং হেলদি ফুড ইজ ইম্পর্টেন্ট ফর আ স্ট্রং বডি, ধরো সে জাস্ট ওইটুকু লিখলো। এক একজনের টপিক সেন্টেন্স এক এক রকম হইতে পারে। টপিক সেন্টেন্স কিন্তু এরকম মূলত ব্যাপারটা যে তুমি কিভাবে রাইটিংটা লিখছো তুমি ভাববা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকে ভাবে না। যে আমি যখন তোমাকে বলতেছি যে তুমি হেলদি ফুডের উপর একটা প্যারাগ্রাফ লেখো, তুমি কিন্তু স্ট্রাকচারটা জানো যে একটা টপিক সেন্টেন্স থাকবে, একটা তারপর সাপোর্টিভ সেন্টেন্স গুলো থাকবে, তারপর একটা কনক্লুসিভ সেন্টেন্স থাকবে। শুরুতে কিছু সেকেন্ড বা 1 মিনিট বা যত সময় থাকে তুমি এটা পরে দেখে নিবা তোমার প্র্যাকটিস টাইমে, বা আমরা বলে দিব যে এসে ক্ষেত্রে কি করতে হবে। তুমি কিছুক্ষণ আগে ভাববা যে তুমি টপিক সেন্টেন্সটা কি হবে, কারণ টপিক সেন্টেন্স তুমি যখন ডিসাইড করবা, টপিক সেন্টেন্স উপর ভিত্তি করে, টপিক সেন্টেন্স তোমার ফাউন্ডেশন, এই টপিক সেন্টেন্স উপর ভিত্তি করে কিন্তু তুমি সাপোর্টিং সেন্টেন্স গুলো আনবা। যেমন আমার টপিক সেন্টেন্স মানে কি, হ্যাঁ আমার স্ট্যান্ড কি, আমার মূল পয়েন্ট কি, যে ইটিং হেলদি ফুড ইজ ইম্পর্টেন্ট ফর আ স্ট্রং বডি অ্যান্ড মাইন্ড। এখন যদি আমি সাপোর্টিং সেন্টেন্স গুলো নাও করি, আমি কিন্তু বুঝতে পারতেছি যে হেলদি ফুড খেলে বডি আর মাইন্ডের জন্য কিভাবে কি ভালো হয়, সেগুলাই কিন্তু আমি সাপোর্টিং সেন্টেন্সে লিখবো। তো তুমি যখন টপিক সেন্টেন্সটা ডিসাইড করে ফেলবা, তারপরে কিন্তু তুমি সাপোর্টিং সেন্টেন্স গুলো নিয়ে ভাবতে পারবা। সো তুমি টপিক সেন্টেন্সে ধর আমি এটা লিখছি, তারপর আমি কি লিখছি দেখো, fruits and vegetables provide vitamins that protect us from diseases। এটা কিন্তু আমি একটা কোন পয়েন্ট দিলাম, যে আমার স্ট্রং বডির জন্য আমার কি পায়। হ্যাঁ, তারপর কি বলবো, যে প্রোটিন রিচ ফুডস লাইক এগস, fish, beans help our muscles grow. Drinking enough water and avoiding junk food also keep us fit. এই পয়েন্টগুলো আমি কি দিচ্ছি বলতো? আমার টপিক সেন্টেন্স আমি যেটা দিয়েছি সেটাকে সাপোর্ট করার জন্য, মানে আমার টপিক সেন্টেন্স যে ঠিক। এখানে তুমি বুঝতেছো যে মূলত ব্যাপারটা কি হচ্ছে। ধরো আমি কিন্তু মূলত ব্যাপারটাকে আমি যদি আমার দিক থেকে তুমি যে বলো যে না তুমি আমাকে খুব সহজে একদম সিম্পলি বোঝাও, মূলত ব্যাপারটা কি জানো, টপিক সেন্টেন্সে আমি আমার একটা অপিনিয়ন দিচ্ছি যে কিভাবে কোনটা বেস্ট। হ্যাঁ, যে ইটিং হেলদি ফুড ইজ গুড ফর মাই হেলথ। তারপর আমি যে একটা স্টেটমেন্ট দিচ্ছি এটা যে সত্য, বা স্টেটমেন্টটা যে ট্রু, স্টেটমেন্টটাকে প্রুফ করার জন্য আমি কিছু সাপোর্টিং পয়েন্ট দিচ্ছি। যে দেখো মানে হেলদি ফুড খেলে শরীরের জন্য এটা এটা ভালো হয়, মাইন্ড ফ্রেশ থাকে, আমার বডি হেলথ ফিট থাকে, সব হেলথ থেকে আমি পয়েন্ট দিচ্ছি। তারপরে দেখো কনক্লুডিং সেন্টেন্সটা আমার এরকম থাকতেছে যে দাস হেলদি ফুড ইজ দ্য কি টু লিভিং আ বেটার লাইফ।
দেখো তো টপিক সেন্টেন্সটারই কিন্তু একটা প্যারাফ্রেজ ভার্সন, মানে মূল ভাব টপিক সেন্টেন্সে যেটা, কংক্রিট সেন্টেন্স কিন্তু সেরকম কিছু একটা, যে হেলদি ফুড ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ, এরকম টাইপের। ঠিক আছে, বুঝা যাচ্ছে যে আমাদের ফর্ম মানে স্ট্রাকচারটা যে খুব সেম, এবং আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতেছি। এই যে একটা গুড ফ্রেন্ডে যদি আমি বলতে পারি যে গুড ফ্রেন্ড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফটস ইন লাইফ, তো আমি কি বলতেছি যে একটা ভালো ফ্রেন্ড পাওয়া আমার জীবনে একটা গ্রেটেস্ট গিফট হতে পারে। তারপরে আমি কি বলবো, যদি আমার টপিক সেন্টেন্স এটা হয়, তাহলে আমার সাপোর্টিং সেন্টেন্স গুলো কি হবে, যে ফ্রেন্ড থাকার জন্য আমাদের কি কি ভালো হয়, কি কি লাভ হয়, ফ্রেন্ড থাকার জন্য আমার কি কি লাইফে পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে, তাই তো না? এই যে ওরা কিন্তু এটাই লিখছে, যে দেখো, true friends support us in difficult times and celebrate our happiness. They listen to our problems and give good advice. Unlike fake friends, our real friend never leaves us when life gets hard. ব্লা 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 সবকিছু মানে মানে কি, তুমি টপিক সেন্টেন্সটার উপর বেস করে তুমি স্ট্রাকচারটাকে দাঁড় করাচ্ছ। কনক্লুডিভ সেন্টেন্স কি, যে আ গুড ফ্রেন্ড ইজ আ প্রাইসলেস ট্রেজার এভরিওয়ান শুড ভ্যালু। যে আমি অনেকগুলো পয়েন্টসে দেখো আমি যেগুলো বলছি সব সঠিক, তারপরে এই পয়েন্টটা তোমরা কেউ কি কখনো ডিবেট করছো বা কিছু কখনো করছো, তাহলে তোমরা বুঝতে পারবা যে পুরো পয়েন্টটা, যে তুমি একটা অপিনিয়ন দিচ্ছ, তারপর তোমার অপিনিয়নটাকে যে ট্রু সেটার জন্য তুমি ট্রু পয়েন্ট দিচ্ছ, এবং লাস্টে তুমি কনক্লুড করতেছো যে দেখো আমার অপিনিয়নটা মানে ট্রু। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা এখানে হচ্ছে। প্যারাগ্রাফি পার্টটা সবার বোঝা গেছে, তাহলে আমি এখন এসেতে যাব। ঠিক আছে, যে এসেটা কিভাবে ফর্ম করছে, এসেটা আমি আজকে সুন্দর মতো বুঝাই দিব, কিন্তু এসের উপর আমার আরো আরো ক্লাস থাকবে, কারণ এসেটা অ্যাকচুয়ালি বুঝে লিখতে পারা একটু কঠিন আছে, বা বিভিন্ন ধরনের এসে নিয়ে আমরা ক্লাসটা নিবো আরো পরবর্তীতে। প্যারাগ্রাফের আইডিয়া সবার ক্লিয়ার? কারণ ধরো এসেতে আমার 5টা প্যারাগ্রাফ থাকবে, কোন প্যারার কি কাজ আমি বলে দিব, কিন্তু প্যারাগ্রাফের পুরো ব্যাপারটা কিন্তু তোমাকে এখানে লিখতে পারতে হবে। এবং আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, বা আজকে না তো কালকে বা পরবর্তীতে তোমরা প্যারাগ্রাফ বিভিন্ন টপিকের উপর পড়বা। ঠিক আছে, পড়বা বা লিখবা, বা আমরা তোমাদেরকে টপিক দিয়ে দিব, রাইটিং থাকবে, এই কাজগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, আমি কি এখন এসেতে মুভ করবো? এসে স্ট্রাকচারটা একটু কমপ্লিকেটেড, যদি কঠিন লাগে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা এটা আরো ক্লাস, মানে আরো একটা ক্লাস থাকবে, ক্লাস থাকবে, আমরা তোমাদেরকে সুন্দর করে বুঝাই দেবো, কোনো প্যারা। হ্যাঁ, আচ্ছা দেখো, এসেতে কি থাকতেছে, প্যারাগ্রাফে যেমন একটা প্যারা, প্যারাগ্রাফে একটা প্যারা। এই যে দেখো, তোমরা যারা আজকে মনোযোগ দিয়ে ক্লাস করবো, তোমাদের কিন্তু এই জীবনটা আমার মতে, তুমি যদি আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমি এতবার বলে ফেলছি যে প্যারাগ্রাফ মানে একটা প্যারা থাকে, আমার মনে হয় না এটা তোমরা একটু জীবনে ভুল করো। এবং এরকম ভুল কিন্তু স্কুল কলেজে আমার একবার হয়েছিল, আমি তো এক কলেজে ছিলাম, আমার এখানে একবার ভুল হয়েছিল, যে এক এক প্যারাগ্রাফকে আমি অনেকগুলো প্যারা প্যারা করে করছিলাম, এবং আমার মার্কস কাটা গেছিল। এবং মার্কস কাটা যাওয়ার পরে আমি জাস্ট আর জীবনে ভুলি নাই যে প্যারাগ্রাফ মানে এক প্যারা। ঠিক আছে, এবং আমার মনে হয়েছে আমি তোমাদেরকে আজকে এতবার বলছি যে প্যারাগ্রাফ মানে এক প্যারা হবে, এক প্যারা হবে, তোমরাও কেউ এটা ভুলবা না। ঠিক আছে, আর এসে মানে কি, এসেতে কয়েকটা প্যারা থাকবে, এখন কয়েকটা প্যারা থাকবে এসেতে, মানে টোটাল 5টা প্যারা থাকে। কিন্তু এখন কি কি হবে সেটা আমরা তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, এসেটা কিন্তু প্যারাগ্রাফের একটা বড় ভার্সন। ধরো একটা রিল যেমন আমার ভিডিও থাকে 2 মিনিটে, আর একটা ইউটিউব বড় ভিডিও থাকে ধরো 10 মিনিটের, 20 মিনিটের। এই জিনিসটাকে তুমি কম্পেয়ার করতে পারো একটা প্যারাগ্রাফ আর একটা এসের মধ্যে। ঠিক আছে, প্যারাগ্রাফ হলো 2 মিনিটের রিল, আর এসে হলো আমার ইউটিউব একটা বড় ভিডিও। এখন দেখো, প্যারাগ্রাফে যেমন আমার স্ট্রাকচার ছিল, যে আমার ইন্ট্রোডাকশন, সাপোর্টিং সেন্টেন্সকে কিন্তু আমরা বলছি কি বডি অফ এ প্যারাগ্রাফ। এটা কিন্তু আমরা বলছিলাম, মনে আছে যে এখানে কিন্তু আমরা বলছি যে দাঁড়াও, এই যে সাপোর্টিং যে সেন্টেন্স গুলা, এটাকে আমরা বলি ইট ইজ অলসো নোন এজ দ্য বডি অফ এ প্যারাগ্রাফ। তো দেখবা যে আমার এসের ক্ষেত্রেও এই 3টা জিনিস থাকে। এসের ক্ষেত্রেও আমার একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা বডি থাকবে, একটা কনক্লুশন থাকবে। হ্যাঁ, এখন দুইটা ক্ষেত্রে ডিফারেন্ট হবে, কারণ এসে ক্ষেত্রে তোমার 5টা প্যারা থাকতে হবে, আরো অনেক কিছু ইনডেপথ থাকবে। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা ইজি ছিল, এসে ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড, যেহেতু একটু বড়। এবং প্যারাগ্রাফিং নিয়ে কিন্তু তোমরা কিন্তু অনেক ভালো তাতে ক্যাচ করছো, জানো আমাদের যে 2টা কোর্স হয়, ইংলিশ 102 আর ইংলিশ 103। ইংলিশ 102 তো আমাদের গ্রামার শেখানো হয় এবং প্যারাগ্রাফ রাইটিং এর উপর ক্লাস নেওয়া হয়। হ্যাঁ, আর ইংলিশ 103 তে আমাদের মেইনলি এসে রাইটিংটা শেখানো।
এসে রাইটিং নিয়ে আমি তোমাদেরকে আজকে ইনডেপথ আইডিয়া দিয়ে দিব, কিন্তু মনে রাখতে হবে যে এসে রাইটিংটা একটু কমপ্লিকেটেড, সো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আরো বুঝতে হবে, সবকিছু করতে হবে। এখন দেখো, আজকে আমি তোমাদের থিসিস স্টেটমেন্ট পর্যন্তই পড়ো, এটা অ্যাকচুয়ালি বুঝতে পারাটা টাফ আছে। একটা প্যারাগ্রাফে কি বলি, একটা এসেতে, হ্যাঁ, তিনটা পার্ট থাকতেছে এসেতে। ইন্ট্রোডাকশন থাকছে, বডি থাকছে, কনক্লুডিং মানে সেন্টেন্সেস বা একটা কনক্লুশন থাকছে, একটা কনক্লুডিং প্যারাগ্রাফ থাকছে এসের ক্ষেত্রে। এসের ক্ষেত্রে দেখো এখন কি আমার ইন্ট্রোডাকশন কি দেখো, it is the first paragraph of the essay. An introductory paragraph should introduce the topic, indicate how the topic is going to be developed, and must be inviting or interesting. এটা কি বুঝেছি বলতো, মাস্ট বি ইনভাইটিং অর ইন্টারেস্টিং? মানে তোমার দেখো, প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু আমার ইন্ট্রোডাকশন ছিল একটা লাইন, ইন্ট্রোডাক্টরি লাইন বা একটা টপিক সেন্টেন্স ছিল আমার ইন্ট্রোডাকশন। আর এসের ক্ষেত্রে প্রথম প্যারাগ্রাফটা তোমার ইন্ট্রোডাকশন, প্রথম একটা প্যারাগ্রাফ হবে যেটাতে তুমি তোমার এসের টপিকটাকে ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে? এবং এই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই প্রথম প্যারাগ্রাফটা কিন্তু আই ক্যাচি হতে হবে, ইন্টারেস্টিং হতে হবে, ইনভাইটিং হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, নাহলে কিন্তু সে আমার অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে না। তোমার প্রথম প্যারাগ্রাফটা কিন্তু আমি মনোযোগ দিয়ে পড়বো, সবচেয়ে মনোযোগ দিয়ে, প্রথম প্যারাগ্রাফে আমার মনোযোগ সবচেয়ে বেশি থাকে। এবং প্রথম প্যারাগ্রাফের মূল একটা ইম্পর্টেন্ট পার্ট হলো একটা থিসিস স্টেটমেন্ট থাকে। এই থিসিস স্টেটমেন্ট উপর অ্যাকচুয়ালি একটা ক্লাস থাকবে, এটা তোমাদেরকে ইনডেপথে আমরা বুঝাবো থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখতে হবে, ঠিক আছে? বুঝছো? এটা দিকে আমি পরবর্তীতে আবার আসতেছি। যে ইন্ট্রোডাকশন আমার থাকছে, ইন্ট্রোডাকশনে একটা প্যারাগ্রাফ থাকছে, সেই প্যারাগ্রাফের লাস্ট লাইন হচ্ছে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট কি আমি এটা একটু পরে বলছি, যেটা আমি পুরো এসেটা বলছি, এসেটা আগে আমার ডিক্লেয়ার করেছি। এসে তিনটা পার্ট থাকতেছে দেখো, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। ইন্ট্রোডাকশন বলতে কি একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, এটা আমার ইন্ট্রোডাকশন। সেই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের লাস্ট লাইনটা আমার থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টটা কি করে, থিসিস স্টেটমেন্টটা কিছুটা টপিক সেন্টেন্সের মতোই, টপিককে আইডিয়াটাকে পুরো এসেটা কোন টপিকে সেটা নিয়ে ইনডেপথে বলবে, সেটা দিয়ে সে সুন্দর করে বলবে, হ্যাঁ। এখন সেটারও একটা প্যাটার্ন আছে, একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমরা পরে বলতেছি। এখন আমরা বলবো কি, এসের যে বডি থাকে সেটা নিয়ে আমরা বলতেছি। এসের বডি থাকে, তিনটা বডি থাকবে, হ্যাঁ। এসের বডি মানে কি তিনটা প্যারাগ্রাফ থাকবে, 3 প্যারা থাকতেছে, ঠিক আছে, এসের মধ্যে। এবং লাস্টে একটা প্যারা থাকতেছে যেটা হলো কনক্লুশন। তাহলে এভাবে যদি আমরা আসি, একটা এসেতেও ঠিক সেম ভাবে প্যারাগ্রাফে যেমন টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং সেন্টেন্স থাকে এবং একটা কনক্লুশন থাকে বা লাস্ট একটা সেন্টেন্স থাকে, ঠিকভাবে সেম ভাবে এসেতে আমার ইন্ট্রোডাক্টরি একটা প্যারাগ্রাফ থাকবে, তিনটা বডি প্যারাগ্রাফ থাকবে, হ্যাঁ, তিনটা মানে সাপোর্টিং সেন্টেন্স যেগুলো যেরকম ছিল না, ঠিক সেরকম তিনটা সাপোর্টিং প্যারাগ্রাফ থাকবে, তিনটা বডি প্যারাগ্রাফ থাকবে, মানে তিনটে বডি প্যারা থাকবে, হ্যাঁ। আর লাস্টে একটা কনক্লুডিং প্যারাগ্রাফ থাকবে, প্যারা থাকবে। তাহলে একটা এসে কিন্তু 5টা পার্ট। প্রথমটাতে আমি বলতেছি ইন্ট্রোডাক্টরি প্যারা, তারপরে আমার 3টা প্যারা থাকতেছে যেটা আমার বডি, যেটাকে আমার এসের বডি বলা হচ্ছে, 3টা প্যারাগ্রাফ, হ্যাঁ। যে 3টা আমার অ্যাকচুয়ালি 3টা সাপোর্টিং প্যারাগ্রাফ, 3টা সাপোর্টিং প্যারা, এবং লাস্টলি আমার একটা কনক্লুডিং প্যারাগ্রাফ থাকতেছে। এটা তো বুঝতে পারছো তাই না সবাই? আমার এখানে দেখাচ্ছে, সবার তো একদূর আইডিয়া ক্লিয়ার হচ্ছে তাই না, যে আমার প্যারাগ্রাফে আমরা যেটা করতেছি ঠিক ওই স্ট্রাকচারটাকে আমরা এসেতে এনে বসাচ্ছি, কিন্তু এসেটা আরেকটু ব্রড স্ট্রাকচার হচ্ছে। এসে মানে কি, আমার প্যারাগ্রাফ থাকছে টোটাল 5টা, এর মধ্যে আমার প্রথম প্যারাগ্রাফটা আমার থাকতেছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, কিছুটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সের মতো, যেটা আমাদের মূল টপিকটাকে ইন্ট্রোডিউস করে হচ্ছে। তারপরে আমার বডিতে থাকতেছে আমার 3টা সাপোর্টিং প্যারাগ্রাফ, যেটা আমার টপিক সেন্টেন্স বা আমার ইন্ট্রোডাকশনটাকে সাপোর্ট করতেছে, ঠিক আছে। আর হলো লাস্টে আমার থাকতেছে একটা কনক্লুশন, যেখানে আমি কনক্লুড করতেছি যে কি আমি যে টপিকে আমার এসেটা ছিল সেটা নিয়ে আমি ডিসক্রাইব করতেছি।
ঠিক আছে, এখন আমি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেটা শিখছি, দেখো ইন্ট্রোডাকশন কি, ইন্ট্রোডাকশন ইজ দ্য লাস্ট কি বলি ফার্স্ট প্যারাগ্রাফ অফ এ সেন্টেন্স। একটা সেকেন্ড, দেখো একটা ব্যাপার, ইন্ট্রোডাকশন কি আসতেছে আমার ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য এসে। এখানে আমি কি করতেছি, এই প্যারাগ্রাফে আমি আমার টপিকটা ইন্ট্রোডিউস করতেছি, এবং আমি আমার পুরো এসের মূল ভাবটা এখানে ইন্ট্রোডিউস করতেছি, ঠিক আছে। এবং দেখো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কি করতেছে, টপিকটা ইন্ট্রোডিউস করতেছে, এবং টপিকটা ইন্ট্রোডিউস করার সাথে সাথে আমি ইন্ডিকেট হাউ দ্য টপিক ইজ গোয়িং টু বি ডেভেলপড এন্ড মাস্ট বি ইনভাইটিং অর ইন্টারেস্টিং। টপিকের এই পুরো ব্যাপারটা ইন্ট্রোডাকশনের একটা লাস্ট লাইন থাকে, যেটাকে আমি বলি থিসিস স্টেটমেন্ট। এবং থিসিস স্টেটমেন্টটা কি হয়, এই পার্টটুকু ভাইয়া আপুরে সবার খুব মনোযোগ দিতে হবে, ঠিক আছে। ক্লাসে অলরেডি 1 ঘন্টা শেষ, তোমরা একটু পানি টানি খেয়ে নাও, মনোযোগ টনোযোগ দাও। থিসিস স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আমাদের মূল জিনিসটা। দেখো থিসিস স্টেটমেন্টটা যে আমার থাকতেছে, সে কি করতে, দেখো ইট ইজ আ সেন্টেন্স দ্যাট রিভিউজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য এন্টায়ার এসে। হ্যাঁ, the thesis statement is the last line of the first or introductory paragraph. It must be one complete sentence and should express one idea opinion about the topic of the essay, along with 3 reasons supporting the idea. কিছু বুঝো নাই, বোঝার দরকার নেই, আমি এখন বলে দিচ্ছি। ইন্ট্রোডাক্টরি যে আমার প্যারাগ্রাফটা লিখতেছি, সেটা আমার এসের ফার্স্ট প্যারাগ্রাফ, এবং সে আমার এসের টপিকটাকে ইন্ট্রোডিউস করবে, টপিকটা কিভাবে ডেভেলপ হবে সেটাকে সে ইন্ট্রোডিউস করবে, সেটা ব্যাপারে অনেক কিছু বলবে। ইন্ট্রোডাক্টরি যে প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারার লাস্ট লাইনটা আমার থিসিস স্টেটমেন্ট। এখানে কি থিসিস স্টেটমেন্টের মাঝে আমি একটা প্যাটার্ন আছে আমার, এই প্যাটার্নের মাধ্যমে আমি বলে দিব যে আমি আমার এসেটা কিভাবে লিখবো, আমার এসে লেখার মূল যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেটা আমার থিসিস স্টেটমেন্টে থাকবে। এবং আমি তোমাকে এটা বলে দিই, নর্থ সাউথের টিচাররা যখন তোমার খাতা দেখবে, ওরা তোমার থিসিস স্টেটমেন্টটা পড়বে। ওরা তোমার থিসিস স্টেটমেন্টটা পড়বে, যে থিসিস স্টেটমেন্টটা তোমার ঠিক আছে কিনা। এখন আমি থিসিস স্টেটমেন্টটা বলছি, দেখো থিসিস স্টেটমেন্টের মূল এজিটি এটা একটা সূত্র। থিসিস স্টেটমেন্টে আমরা থাকছি কি, টপিক ফার্স্ট প্লাস কন্ট্রোলিং আইডিয়া প্লাস সাপোর্ট 1 সাপোর্ট 2 সাপোর্ট 3। এটা মানে কি, দেখো আমি তোমাকে লাইন দিয়ে বুঝাই, একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তুমি বেটার বুঝবা। ধরো তোমাকে আমি বলছি ডগস এর উপর, হ্যাঁ, ডগস অ্যাজ পে। আমরা তো অনেকে পোষা পানি রাখি, তাই না, ডগস হিসেবে, মানে কুকুর বা এদেরকে তো আমরা পোষা পানি হিসেবে রাখি। এইটার উপর তোমাকে যদি আমি একটা এসে লিখতে বলি ডগস এর উপর, এই যে তুমি কি লিখতেছো, এটা তোমার থিসিস স্টেটমেন্ট। তোমার টপিক, ধরো এখানে তোমার কি টপিক, ডগস হলো আমার এই টপিক, কন্ট্রোলিং আইডিয়া বা অপিনিয়ন। মনে আছে আমরা যে ফার্স্ট লাইনটা প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা বলছিলাম মেইন টপিক সেন্টেন্স, হ্যাঁ, টপিক সেন্টেন্সের মধ্যে কিছুটা আমার রিলেটেড। থিসিস স্টেটমেন্টে আমার টপিক থাকতেছে কন্ট্রোলিং আইডিয়া বা অপিনিয়ন। এই যে পুরো এসেটার মেইন যে আইডিয়াটা, এটা এখানে থাকবে, এবং এই আইডিয়াটাকে সাপোর্ট করে 3টা কারণ দেওয়া থাকবে, সাপোর্ট 1 সাপোর্ট 2 সাপোর্ট 3, 3টা সাপোর্টিং কারণ। ধরো আমি যদি তোমাকে এখন লিখি যে ডগস অ্যাজ পেট, বা কুকুরদের উপর আমি তোমাদের উপর একটা এসে লিখতে বলছি, ডগস এর উপর লিখতে, তুমি কি লিখতেছো, ডগস মেক ওয়ান্ডারফুল পেটস। তোমার এটা কিন্তু কন্ট্রোলিং আইডিয়া, তুমি বলতে চাইছো, মনে আছে যেটা আমি বলছিলাম, মনে আছে তোমাদের যে এই থিসিস মানে তোমার টপিক সেন্টেন্সে বা যে এই ক্ষেত্রে আমাদের একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হচ্ছে, এবং অ্যাডজেক্টিভের মাধ্যমে তুমি তোমার অপিনিয়ন দাও। তুমি দেখবে যে কোনো ব্যাপারে আমি যদি অপিনিয়ন দিই, আমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করি। যেমন আমি যদি বলি, তোমাদের একজনের নাম নিয়ে, যে এগুলো ক্লাসে অনেক রেসপন্স করলো, ধরো আমি বললাম যে আমাদেরকে এই যে হাসান হাসান আমাদেরকে রিপ্লাই দিছে, যে টপিক বুঝতে পারছে, ক্লাসে রেসপন্স করছে, তার মানে হাসান হলো ভালো স্টুডেন্ট। এই যে আমি বলছি হাসান ভালো স্টুডেন্ট, হাসান একজন সিরিয়াস স্টুডেন্ট, এই সিরিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমি একটা অপিনিয়ন দিচ্ছি, যে কোনো ক্ষেত্রে অপিনিয়ন। এবার আমরা যদি বলি এই 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 জিনিসটা সুন্দর হয়েছে, সুন্দর কিন্তু একটা অ্যাডজেক্টিভ। বা তোমার রাইটিং এর স্ট্যান্ডার্ডটা ভালো, ভালো একটা অ্যাডজেক্টিভ। তুমি দেখতেছো যে কোনো ধরনের আমরা অপিনিয়ন যখন দিচ্ছি, আমরা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ইউজ করি। এবং ধরো আমি একটা এসে লিখতেছি যে হাসান, বা আরেকজন আছে যে আমাদের এখানে ক্লাসে একটা প্রশ্ন করলো, আমাকে জিজ্ঞেস করলো, রিপ্লাই দিল। আমি যদি বলি যে হাসান একজন সিরিয়াস স্টুডেন্ট, কারণ এখন আমি কি করবো, হাসান একজন সিরিয়াস স্টুডেন্ট, আমি কিন্তু এটা বলে দিচ্ছি, একটা অপিনিয়ন দিচ্ছি, একটা অপিনিয়নের জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করছি। আমি ব্যাপারে 3টা কারণ দিব। ধরো কারণ কি, হাসান ক্লাসটা মনোযোগ দিয়ে করছে,
হাসান ক্লাসে রেসপন্স করছে এবং হাসান একটা প্রশ্ন জিজ্ঞেস করছে। মানে কি, এই তিনটা কারণ দিলাম আমি, তার তিনটা কারণ দিয়ে আমি প্রুফ করলাম কি হাসান একজন মনোযোগী স্টুডেন্ট, হাসান একজন সিরিয়াস স্টুডেন্ট। এই পুরো কাজটাই আমার এখানে এসেতে হচ্ছে। দেখো এই যে ফর্মেটটা বলছে, টপিক কি আমার ক্ষেত্রে, আমি যখন বললাম যে হাসান একজন সিরিয়াস স্টুডেন্ট, ওই হাসান ছিল আমার টপিক। এখানে আমার টপিক কি, ডগস মেক ওয়ান্ডারফুল পেটস, ডগস আমার টপিক। আমার কন্ট্রোলিং আইডিয়া বা অপিনিয়ন কি, ডগস মেক ওয়ান্ডারফুল পেটস, ওয়ান্ডারফুল পেটস, এটা আমার কন্ট্রোলিং আইডিয়া বা অপিনিয়ন, আমার মেন অপিনিয়ন। আর আমার এখানে কি অপিনিয়ন ছিল, হাসান ইজ এ সিরিয়াস স্টুডেন্ট বা হাসান ইজ এন অ্যাটেন্টিভ স্টুডেন্ট। এখন আমি কি বলবো, এখন আমার দেখো কি টপিক বলা শেষ, কন্ট্রোলিং আইডিয়া বা অপিনিয়ন বলা শেষ, আমার তিনটা কারণ লাগবে, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, তিনটা কারণ লাগবে। কি আমি যে অপিনিয়ন দিচ্ছি এটার জন্য তিনটা কারণ। ডগস এর ক্ষেত্রে আমি কি বলতেছি, বিকজ দে আর লয়াল, দে মেক ইউ অ্যাক্টিভ এন্ড দে লাভ ইউ আনকন্ডিশনালি। কারণ ডগস অ্যাজ এ পেট হিসেবে ওয়ান্ডারফুল, কারণ কি তারা লয়াল, তারা তোমাকে অ্যাক্টিভ রাখে। হ্যাঁ, ডগস যখন তুমি পালবা তোমার কিন্তু একটা অ্যাক্টিভ লাইফস্টাইল থাকে, কারণ কি ডগসদের কিন্তু বিকালে হাঁটতে নিয়ে যেতে হয়। হ্যাঁ, মানে টেকিং আ ডগ ফর ওয়াক, যেটা হলো বাইরের দেশে যারা অ্যাকচুয়ালি পেট হিসেবে ডগ রাখে তাদের জন্য অনেক কম। আর সাপোর্ট কি, দে লাভ ইউ আনকন্ডিশনালি। এটা আমার থিসিস স্টেটমেন্ট। আমি যখন বলবো যে হাসান একজন মনোযোগী স্টুডেন্ট বা হাসান একজন সিরিয়াস স্টুডেন্ট, কারণ কি সে ক্লাস মনোযোগ দিয়ে করছে, সে ক্লাসে রেসপন্স করছে, তার প্রশ্ন থাকলে সে আমাকে কোশ্চেন করতেছে। এই তিনটা আমার সাপোর্ট, তিনটা। বুঝছো এখন সবাই বুঝা গেছে থিসিস স্টেটমেন্টটা সবার মাথায় গেছে যে থিসিস স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার। হাসান বলো তো, তোমাকে নিয়ে এত কথা হলো, তুমি বলো থিসিস স্টেটমেন্ট কি বুঝছো কিনা। খলিলুল্লাহ হাসান ক্লাসে আছো? হাসানকে আমি সিরিয়াস স্টুডেন্ট বানাই দিলাম, এখন হাসান যদি হাওয়া হয়ে যায় এটা কিন্তু খুব জি আপু বুঝেছি। দেখছো হাসান আছে। থিসিস স্টেটমেন্টটা কি বুঝতে পারছো যে থিসিস স্টেটমেন্টে আমরা কি লিখবো বলতেছি অ্যাকচুয়ালি। জি আপু। এই 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 যে রাইটিং স্ট্রাকচার গুলো না, এটা তুমি যদি একটা মনোযোগ দিয়ে ভাবো, তুমি এই চিন্তা ধারা তুমি যদি বুঝতে পারো, ইনটুইটিভলি বুঝতে পারো, তোমার যে সেটা শুধু রাইটিং এ লাগবে তা না, তুমি যখন স্পিকিং এ থাকবে, তুমি যখন কার সাথে কথা বলতেছো, টিচার সাথে কোনো কথা বলতেছো, বা তুমি কোনো একটা ডিসকাশনে আছো, তখন তুমি বুঝবা যে এই যে স্ট্রাকচারটা এটা সব জায়গায় ইম্পর্টেন্ট। এই যে আমি বলতেছি, আমি একটা অপিনিয়ন দিচ্ছি যে হাসান সিরিয়াস স্টুডেন্ট, আমি যখন এটা অপিনিয়ন দেওয়ার পরে আমি যখন তিনটা কারণ দিচ্ছি, আমার কিন্তু কথা বলার বা আমার কিন্তু এই অপিনিয়নটা একটা স্ট্রং অপিনিয়ন হচ্ছে, এটা একটা স্ট্যান্ড পাচ্ছে, এটা একটা গ্রাউন্ড পাচ্ছে। এবং যে মানুষটা এরকম লজিক দিয়ে কথা বলতে পারে তাকে কিন্তু সবাই রেসপেক্টও করে, এবং তার অপিনিয়নকে দেখবে তুমি, তার অপিনিয়নটাকেও মানুষ রেসপেক্ট করে, তার অপিনিয়নটাকেও কনভিন্সিং মনে হয়। ঠিক আছে, এবং এই রাইটিং স্ট্রাকচার তুমি পরবর্তীতে যখন আইএলস দিবা, আরো টেস্ট দিবা, আরো সব দিবা, দেখবা সবকিছুতে এই জিনিসগুলো লাগতেছে, একটা স্ট্রাকচার থাকে সবকিছুতে। দেখবা যারা অনেক ভালো কথা বলে, ডিবেট করে, যারা অনেক ভালো লেখে, ইভেন যারা ফেসবুক পোস্টও ভালো লেখে, তাদেরও একটা ইন্টারনাল স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারটা তারা মেনটেন করে লেখে, দেখে আমাদের কাছে কনভিন্সিং লাগে। ঠিক আছে, এখন ধরো আমি যে পয়েন্টগুলো লিখছি যে ডগস মেক ওয়ান্ডারফুল পেটস বিকজ তিনটা কারণ আমি দিচ্ছি, এই পুরো জিনিসটা যদি এই ফরম্যাটটা মেনটেন না করে অন্য স্টুডেন্ট অন্যভাবে লেখে, হয়তো সে আমার অ্যাটেনশনটা গ্র্যাব করবে না যে সে তিনটা লজিক্যাল পয়েন্ট দিছে কিনা। যখন সে থিসিস স্টেটমেন্ট লিখবে, আমি শুধু থিসিস স্টেটমেন্ট চেক করবো, আমি তো দেখবো যে সে তিনটা পয়েন্ট দিছে। কেউ কি গেস করতে পারবা যে আমি যে বলছি মনে আছে যে তিনটা বডি প্যারাগ্রাফ হয়, তিনটা বডি প্যারাগ্রাফ অ্যাকচুয়ালি কি টপিক নিয়ে হবে, বা তিনটা বডি প্যারাগ্রাফ অ্যাকচুয়ালি কি নিয়ে হবে, মূল ভাবটা কি হবে। আপু যে সাপোর্ট 1, সাপোর্ট 2 এন্ড সাপোর্ট 3 এটার উপর। দেখছো এই যে হাসান কিন্তু 4টা রিজন বের করে ফেলছে। হাসান যে সিরিয়াস স্টুডেন্ট এটার জন্য কিন্তু 4টা রিজন বের করে ফেলছে, যে ও আমাকে ক্লাসে রেসপন্সও করে দিল। দেখছো এই যে মেন ইম্পর্টেন্ট, এই যে আমি তিনটা সাপোর্ট দিতেছি, তিনটা যে আমি মনে আছে যে এই যে লজিক্যাল কারণ দিচ্ছি, দেখছো এটাকে তোমাকে বুঝতে পারতে হবে যে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, এই তিনটার উপর বেস করে তোমার তিনটা বডি প্যারাগ্রাফ হবে। সাপোর্ট 1 নিয়ে তোমার বডি প্যারাগ্রাফ 1 হবে, সাপোর্ট 2 নিয়ে তোমার বডি প্যারাগ্রাফ 2 হবে, মানে বডি প্যারাগ্রাফ নাম্বার 2, সাপোর্ট 3 নিয়ে তোমার বডি প্যারাগ্রাফ 3 হবে। এই যে দেখো এই পরিবারটা আসতেছে, এই যে ডগস যে লয়াল, এই লয়াল টপিকটা নিয়ে আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফ হবে। দেখো ইন্ট্রোডাক্টরি একটা প্যারাগ্রাফ থাকছে, তারপরে আস্তে আস্তে তিনটা বডি প্যারাগ্রাফ, তিনটা বডি প্যারাগ্রাফের ফার্স্ট প্যারাগ্রাফটা হবে এই যে আমার সাপোর্ট 1 নিয়ে। আমি যখন বলবো হাসান একটা সিরিয়াস স্টুডেন্ট, কারণ হাসান মনোযোগ দিয়ে ক্লাস করে,
এই মনোযোগ দিয়ে ক্লাস করা নিয়ে আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফ হবে। সে ক্লাসে রেসপন্স করে ছিল আমার সাপোর্ট 2। এই যে মনোযোগ সে ক্লাসে রেসপন্স করে বা মনোযোগে ক্লাস করে বা এই পুরো রেসপন্স, এই রেসপন্স করে নিয়ে আমার থাকবে বডি প্যারাগ্রাফ 2। আর সে আরেকটা কিছু, হ্যাঁ, সে আমার ক্লাসে রিপ্লাই দিচ্ছে, আমার সে ইন্টারাক্ট করতেছে, এটা নিয়ে আমার থাকবে সাপোর্ট 3। এই যে আমার 3টা বডি প্যারাগ্রাফ হচ্ছে, বা আমার মূলত প্যারাগ্রাফে মানে এসে সেকেন্ড আর থার্ড আর ফোর্থ নাম্বার প্যারাগ্রাফ হলো এটা। ফার্স্ট প্যারাগ্রাফটা তো আমার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, তো সেকেন্ড থার্ড ফোর্থ প্যারাগ্রাফ হবে কিন্তু আমার বডি প্যারাগ্রাফ। এই যে তুমি এখন দেখো, the body paragraph of an essay expands the 3 supporting points from your thesis. এই থিসিস স্টেটমেন্টটা হলো আমার জিস্ট, মূল লাইন, পুরো এসেটার মূল লাইনটা এখানে। এবং তুমি যখন এসে লিখতে বসবা, তোমাকে যখন আমি একটা টপিকে এসে দেব, তুমি প্রথম 1 মিনিট এই থিসিস স্টেটমেন্টটাই বের করবা, যে থিসিস স্টেটমেন্টটা তুমি কি টপিকে লিখবা, থিসিস স্টেটমেন্টটা তুমি কি লিখবা। প্রথম 1 মিনিট বা 2 মিনিট তুমি থিসিস স্টেটমেন্টটা রেডি করবে। তারপর কিন্তু দেখছো তুমি আমার ব্যাপারটা বুঝতেছো, তুমি যদি থিসিস স্টেটমেন্টটা লিখে দেন বা তুমি যদি থিসিস স্টেটমেন্টটা আগে লিখে ফেলো, পরে প্যারাগ্রাফ মানে এসেটা লেখা কিন্তু টাফ না। তুমি অলরেডি সাপোর্ট 1 তুমি যেটা নিয়ে লিখতেছো, তুমি বডি 1টা মানে বডি প্যারাগ্রাফটা 1টা তুমি ওই টপিক নিয়ে লিখবা। সাপোর্ট 2 তোমার যেটা বডি প্যারাগ্রাফ 2 তোমার সেই টপিকে হবে। সাপোর্ট 3 তোমার যেটা বডি প্যারাগ্রাফ 3 তোমার সেটাতে হবে। এবং কনক্লুশন কি, কনক্লুশন তোমার পুরো টপিকটাকে, পুরো এসেটাকে কনক্লুড করা এবং লাস্টে ওই রিস্টেটমেন্ট করা, কিছুটা হুবহু কোনো লাইন রিপিট করা কিন্তু যাবে না। এই যে হাসানকে অনেক ধন্যবাদ, হাসান খুব ভালো রিপ্লাই দিচ্ছে, তোমাদেরকেও কিন্তু রিপ্লাই দিতে পারতে হবে, ঠিক আছে? ক্লাসে ইন্টারাক্ট করবা। যেমন হাসানে কিন্তু আমি এটা বলে দিচ্ছি, হাসান এটা জীবনও ভুলবে না যে বডি প্যারাগ্রাফ কি হচ্ছে, কারণ কি ও আমার সাথে ইন্টারাক্ট করছে। সাইকোলজিক্যালি কিন্তু তোর মাথায় থাকবে, কারণ কি আমরা যখন কারোর সাথে ইন্টারাক্ট করি কোনো ব্যাপারে, দেখো গ্রুপ স্টাডি করলে কিন্তু আমাদের অনেক লাভ হয়। তুমি যখন আমার সাথে ইন্টারাক্ট করবা যে আপু এটা 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 এটা, আমি যখন তোমাকে জিজ্ঞেস করি তুমি রিপ্লাই দিবা, তোমার এটা মনে থাকবে, কারণ কি তোমার ইন্দ্রিয় গুলো এখানে অ্যাক্টিভ। তুমি কান দিয়ে আমার কথা শুনতেছো, তুমি ব্রেন দিয়ে ভাবছো, তুমি মুখ দিয়ে একটা রিপ্লাই দিচ্ছ, তোমার পঞ্চ ইন্দ্রিয় এখানে অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে? এবং তুমি যখন খাতায় নোট করে ফেলো এটা, তাহলে কি হচ্ছে দেখো, আমার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের লাস্ট লাইনটা আমার থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টে আমি টপিক থাকছে, আমার একটা অপিনিয়ন থাকছে, সেই অপিনিয়নটাকে সাপোর্ট করার জন্য আমার 3টা রিজন থাকছে, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3। বডি আমার কি থাকতেছে, বডি আমার এই 3টা রিজনের উপর বেস করে আমার বডিটা লেখা হচ্ছে। দেখো, the body paragraph of an essay expands the 3 supporting points from your thesis. Body paragraph 1 must have a topic sentence that refers back to support 1 from your thesis. Similarly, body paragraph 2 mentions support. মূল ব্যাপারটা এটাই যে আমার বডি প্যারাগ্রাফ গুলো হচ্ছে আমার এই সাপোর্ট গুলোর উপর। এবং একটা ব্যথা আনছো, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটাকে জানি আমরা কি বলতেছি, কে বলতে পারবা? প্যারাগ্রাফের প্রথম লাইনটাকে জানি আমরা কি বলি? Topic sentence. সাকিব রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ, টপিক সেন্টেন্স। এখন আমি যখন এসে লিখতেছি, এসে লেখার জন্য আমার যে বডি আমার থাকতেছে, বডি 1, বডি 2, বডি 3, বডি 1 এরও কিন্তু একটা টপিক সেন্টেন্স থাকতেছে। সেই টপিক সেন্টেন্সের প্রথম লাইনটা আমার কেমন হবে? মনে আছে আমরা কক্সবাজার নিয়ে যখন করছি, মনে আছে যে কক্সবাজার হলো ওয়ান্ডারফুল একটা স্পট। ঠিক বডির ক্ষেত্রেও তোমার কিন্তু এটা মাত্র প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে, প্রত্যেকটা যে এসের মধ্যে যে প্যারা হচ্ছে, সেই প্যারাগুলোকে কিন্তু তোমার প্রথম লাইনটাকে সুন্দর করে লিখতে হবে। প্রথম লাইনটা যাতে মানে তোমার টিচার যখন পড়বে, আমি তোমাকে এটা ডিরেক্টলি বলে দিই, সে তোমার প্রথম লাইনগুলো পড়ে যাবে, সে তোমার ইন্ট্রোডাক্টরি যে প্যারাগ্রাফে সেটার প্রথম লাইনটা সে দেখবে। থিসিস স্টেটমেন্টটা সে খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ থিসিস স্টেটমেন্টের উপর বেস করে সে বুঝবে তোমার পুরো এসেটা লেখা। এবং তোমার যে বডি প্যারাগ্রাফ আছে, সেই বডি প্যারাগ্রাফের প্রথম লাইনটা সে খুব মনে রাখবে। সো আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে যে রুলসটা শিখছিলাম, যে প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথম লাইন থেকে টপিক সেন্টেন্স, তারপর আমার সাপোর্টিং সেন্টেন্স, তারপর আমার কনক্লুশন, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু তোমার, আমি যে এসের মধ্যে 3টা বডি প্যারাগ্রাফ থাকতেছে সেখানে কিন্তু তোমার মেনটেন করতে হবে। মানে কি, এক লাইনে তোমার প্রথম লাইন যে কোনো প্যারাগ্রাফের সুন্দর হইতে হবে। অনেক রুলস তো ঠিক আছে, বাট এক লাইনের কথা এটাই, প্রথম লাইনটা অ্যাট্রাক্টিভ হইতে হবে। প্রথম লাইনটা যাতে আমার অ্যাটেনশনটা গ্র্যাব করে, প্রথম লাইনটা যাতে আমার তোমার ইমপ্রেশনটা আমার কাছে ভালো হয়, যে না এই ছেলে পড়া পারে, এই ছেলে ইংলিশ পারে, এই ছেলে বলতে পারে। যেমন আজকে কিন্তু আমার ক্লাসে ইমপ্রেশন ভালো হয়েছে যে হাসান, সাকিব এরা আমাকে রেসপন্স করে, তার মানে এরা সিরিয়াস স্টুডেন্ট। আমার জন্য একটা ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে, দেখছো, ওদের ইন্টারেকশন বেস করে। ঠিক তেমনি ভাবে তোমার যদি রাইটিংটা সুন্দর থাকে, তোমার যদি থিসিস স্টেটমেন্টটা ভালো থাকে, তারপর যদি তোমার অতটা সুন্দর নাও হয়, তোমার ইমপ্রেশনটা আমার কাছে ভালো হয়ে গেল, তো আমি কিন্তু তোমাকে মার্কসটা বেশি দিই। তো আমরা যে স্ট্রাকচারটা বলে দিচ্ছি যে এরকম 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 এরকম,
এটা মেনটেন করা খুবই দরকার। এটা ইটস এ সাইকোলজিক্যাল গেম বলতে পারো। দিন শেষে সবকিছু ইটস এ সাইকোলজিক্যাল গেম প্লে। কারণ তোমাকে এটা বুঝতে পারতে হবে যে কিভাবে কি হচ্ছে। দেখো এই যে এখানেও আমি পুরো তো এই পুরো ব্যাপারটাই লিখছি। এই যে দেখো, এটা আমাদেরকে হাসান যেটা বললো যে বডি 1 জাস্টিফাই সাপোর্ট 1, বডি 2 জাস্টিফাই সাপোর্ট রিজন 2, বডি 3 জাস্টিফাই সাপোর্ট রিজন 3। এখন দেখো কনক্লুশনটা কেমন হবে। কনক্লুশন কি মানে বুঝছো তো? কনক্লুডিং একটা প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ থাকছে, 3 ধরনের প্যারাগ্রাফ থাকতেছে, কিন্তু টোটাল প্যারাগ্রাফ থাকতেছে 5টা। একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের লাস্ট লাইন থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টে তুমি 3টা রিজন দিচ্ছ, 3টা সাপোর্ট দিচ্ছ, 3টা সাপোর্টের উপর বেস করে তোমার বডি 1, বডি 2, বডি 3 হচ্ছে, এবং তোমার লাস্টেটা থাকছে কনক্লুডিং প্যারাগ্রাফ। কনক্লুডিং কে দেখো রিস্টেট থিসিস স্টেটমেন্ট। মনে আছে আমি যখন প্যারাগ্রাফ পড়াচ্ছিলাম আমি তো বলছিলাম যে লাস্ট লাইনটা হবে প্রথম লাইনটাকে কিছুটা রিস্টেট করা, মানে ওই ব্যাপারটা নেই, মানে ওই টপিক উপরে আর কিছু কথা বলা। কনক্লুডিং যে প্যারাগ্রাফ সেটাও কিছুটা সিমিলার এরকম টাইপেরই হবে। আমি শুরুতে যে মেইন পয়েন্ট গুলো বলছি সেগুলো কিছুটা সামারি এবং একটা ফাইনাল একটা কমেন্ট বলতেছি। হ্যাঁ, আমি তোমাদেরকে পুরো একটা এসে পড়ে এটা বুঝাই দিব। এবং এটা দেখো থিসিস স্টেটমেন্টটা কি হচ্ছে, এটা তোমার খুবই অপিনিয়ন। থিসিস স্টেটমেন্ট কিন্তু তুমি একটা অপিনিয়ন দিচ্ছ। মনে আছে যে আমি অপিনিয়ন দিচ্ছি যে হাসান একটা সিরিয়াস স্টুডেন্ট। এটা কিন্তু ধ্রুব সত্য না। ধ্রুব সত্য কি যে সূর্য পূর্ব দিকে উঠে, ফ্যাক্ট। আমার থিসিস স্টেটমেন্ট কিন্তু কোনো ফ্যাক্ট না, থিসিস স্টেটমেন্ট আমার অপিনিয়ন। হ্যাঁ, কারণ আমার কাছে আজকে মনে হচ্ছে হাসান সিরিয়াস স্টুডেন্ট, হাসান অ্যাকচুয়ালি সিরিয়াস স্টুডেন্ট নাও হইতে পারে, বা ওর অন্য কিছু কাছে মনে না হইতে পারে, এটা একটা কথা। এবং থিসিস স্টেটমেন্টটা একটা কমপ্লিট সেন্টেন্স, পুরো একটা কমপ্লিট সেন্টেন্স থাকবে। অ্যাডজেক্টিভ ইউজ থাকতেছে, এই যে সিরিয়াস স্টুডেন্ট, সিরিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর 3টা সাপোর্টিং লজিক বা রিজনিং থাকতেছে। এটা হলো আমার পুরো এসের একটা কিছুটা মানে স্ট্রাকচার। এসেটা আমি পরে পড়তেছি, কিন্তু স্ট্রাকচারটা আমি যতদূর বলছি এখন পর্যন্ত একটু কনফিউশন লাগবে বা একটু কনফিউজিং লাগবে, যেটা খুবই নর্মাল। ব্যাপারটা অ্যাকচুয়ালি কঠিন। প্রথম যখন আমরা পড়ছি আমাদেরও কনফিউজিং লাগছে যে কি হইতেছে ভাই, এত রুলস মানে তো জীবনেও প্যারাগ্রাফ লিখি নাই, আজীবন স্কুল কলেজে পড়ে আসছি। কিন্তু মূলত যে মূল আইডিয়াটা জিস্ট যে কিছু একটা ফরম্যাট ফলো করে তুমি করতেছো, এটা কি ক্লিয়ার হয়েছে মোটামুটি? জি আপু, ঠিক আছে। এখন আমরা এসে মূল ব্যাপারটা পড়বো। আচ্ছা, তৌসিফও বলছে যে এস আপু, এবং আজকে একটু কঠিন যদি লাগে, কঠিন লাগাটা নর্মাল, এটা তোমরা ওইভাবে নিও না তোমরা। এবং কিন্তু তুমি আজকে কঠিন লাগলে ভালো পয়েন্ট কি জানো, তুমি যখন এই স্ট্রাকচারটা মনে রাখবা, তারপর তুমি কয়েকটা এসে লিখে ফেলবা, তোমাকে দুনিয়ার যে টপিক নিয়ে আসুক মানুষ বলতে, তুমি বলতে পারবা, কারণ তুমি স্ট্রাকচারটা জানো। তুমি তখন স্ট্রাকচারটা ফলো করে বলতে পারবা জিনিসটা। যেমন আমি যদি তোমাকে আমি বলি যে ইমা আপুর ক্লাস তোমার কেমন লাগছে, ধরো তোমাকে যদি বলা হয়, তুমি টপিক তুমি একটা, কিন্তু তোমার কিন্তু মূলত ব্যাপারটা কি দেখো, থিসিস স্টেটমেন্ট থাকবে যে আপুর ক্লাস আমার ভালো লাগছে বা খারাপ লাগছে, কিছু একটা। হ্যাঁ, তারপর কি কারণ এরকম 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 এরকম। বুঝতে পারছো ব্যাপারটা? যে কোনো কথার ক্ষেত্রে, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে কিন্তু থিসিস স্টেটমেন্টটা যদি তুমি ক্যাচ করতে পারো, তুমি এটা রিয়েলাইজ করতে পারবে যে সব ধরনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই দরকার বা খুবই ইউজফুল একটা ব্যাপার। যে মাত্র ক্লাস আমার ভালো লাগছে বা খারাপ লাগছে, ভালো লাগা খারাপ লাগা কিন্তু একটা অপিনিয়ন, তোমার অপিনিয়ন তুমি দিচ্ছ, এবং তোমার অপিনিয়ন কিন্তু একটা অ্যাডজেক্টিভে আন্ডার আসতেছে, ভালো বা খারাপ বা ইফেক্টিভ, তুমি যেটাই বলো না কেন ইফেক্টিভ। তারপরে কি তুমি 3টা পয়েন্ট দিবা যে আপু মানে যেটাই হোক না কেন, বুঝছো তো? যে কোনো টপিক উপর যখন আমি তোমাকে লিখতে বলবো বা তোমাকে লিখতে হবে, তুমি তো বুঝবা থিসিস স্টেটমেন্ট যদি তুমি ক্যাচ করতে পারো, থিসিস স্টেটমেন্ট যদি তুমি বের করতে পারো, বাকি এসেটা তোমার জন্য লেখা খুবই ইজি। এখন আমরা যে আমাদের লাস্ট এসেটা আমরা এটা একটু পড়বো যে আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। এই যে দেখো, আমরা যখন পড়ছিলাম যে ডগস মেক ওয়ান্ডারফুল পেটস বিকজ দে আর লয়াল, দে আর লয়াল। আর কি পড়ছিলাম আমরা, দেখো, দে মেক ইউ অ্যাক্টিভ এন্ড দে লাভ ইউ আনকন্ডিশনালি। সো ডগস যে লয়াল, এই ব্যাপারে আমার থাকবে বডি প্যারাগ্রাফ 1। ডগস যে আমাকে অ্যাক্টিভ লাইফস্টাইলের দিকে নিয়ে যাচ্ছে, মানে একটা কুকুর যদি আমার পেট হিসেবে থাকে, তার মানে কি আমার লাইফস্টাইলটা অনেকটা অ্যাক্টিভ হচ্ছে, ফিজিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। এবং সেটা কিন্তু একটা মানুষ বা একটা যে কোনো দিন অনেক ভালো একটা পয়েন্ট। আমরা ফিজিক্যালি এখন অনেক কম অ্যাক্টিভ থাকি অনেক সময়। এন্ড কি আমি আনকন্ডিশনালি লাভ হচ্ছি, এটা আমার সাপোর্ট 3 প্যারাগ্রাফ। এই পয়েন্টের উপর আমার বডি প্যারাগ্রাফ 3 থাকতেছে।
এবং দেখো কনক্লুশন কি করে, ফাইনাল প্যারাগ্রাফ অফ দ্য এসে ওয়্যার ইউ উইল ফাইন্ড আ ব্রিফ সামারি অফ এন্টার এসে অ্যান্ড আ রিস্টেটমেন্ট অফ থিসিস স্টেটমেন্ট। যাই হোক, এই যে দেখো এই টেবিল ফরম্যাটেও কিন্তু আমরা এসের পুরো স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। কি দেখা দিচ্ছি দেখো, ডগস মেক দ্য বেস্ট পেটস। ধরো এই টপিক উপর আমি এসে লিখতেছি, মানে এটা আমার এসের ফুল লাইন। হ্যাঁ, থিসিস স্টেটমেন্ট কি আমার, ডগস মেক ওয়ান্ডারফুল পেটস বিকজ দে আর লয়াল, দে মেক ইউ অ্যাক্টিভ এন্ড দে লাভ ইউ আনকন্ডিশনালি। তো আমার এই যে আমার প্যারাগ্রাফ 1, P1 মানে আমার প্যারাগ্রাফ 1, P2 মানে আমার প্যারাগ্রাফ 2, P3 প্যারাগ্রাফ 3। বুঝছো তো পুরো ব্যাপারটা? তো প্রথম প্যারাগ্রাফ কি আমার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি আমার সেন্ট্রাল আইডিয়া, কি মূল আইডিয়া নিয়ে, ডগস অ্যাজ পেট কেমন। হ্যাঁ, এবং এই ইন্ট্রোডাকশনের লাস্ট লাইনটা আমার হচ্ছে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টের উপর বেস করে আমি তিনটা বডি প্যারাগ্রাফ লিখছি। কি বডি প্যারাগ্রাফ আমার 1 থাকতেছে কিছুর উপর, লয়ালিটি নিয়ে। বডি প্যারাগ্রাফ 2 থাকবে কি অ্যাক্টিভ লাইফ নিয়ে, এই যে দে মেক ইউ অ্যাক্টিভ, অ্যাক্টিভ লাইফস্টাইল নিয়ে। এন্ড বডি প্যারাগ্রাফ 3 আমার কি থাকতেছে, দে লাভ ইউ আনকন্ডিশনাল। এই আনকন্ডিশনাল লাভের উপর বেস করে আমার বডি প্যারাগ্রাফ 3 থাকতেছে। এবং কনক্লুশন আমি কি করতেছি বলতো, এই পুরো সেন্ট্রাল আইডিয়াটাকে আমি রিস্টেটমেন্ট করতেছি। এবং এইটাই কিন্তু কিছুটা তুমি একটা জিনিস যদি দেখো, একটা প্যারাগ্রাফের স্ট্রাকচারের সাথে কিন্তু তুমি এটা মিল পাচ্ছ। ইন্ট্রোডাক্টরি লাইন থাকে একটা প্যারাগ্রাফে, আর প্যারাগ্রাফে সাপোর্টিং সেন্টেন্স গুলা থাকে, এই পুরোটা মিলে থাকে সাপোর্টিং সেন্টেন্সের ব্যাপারটা পুরো বডি। আর প্যারাগ্রাফে লাস্ট লাইন থাকে কনক্লুশন। আর এই ক্ষেত্রে এসের ক্ষেত্রে তোমার 5টা প্যারা থাকতেছে। প্রথম প্যারাটা তোমার ইন্ট্রোডাকশন, মাঝখানে 3টা প্যারা তোমার বডি বা সাপোর্টিং তোমার প্যারাগ্রাফ, আর লাস্টে আমার কনক্লুশন। বুঝা গেছে এই ব্যাপারটা সবার? এখন আমরা এসেটা দেখে বুঝবো যে এটা কি করতেছে। বুঝা গেছে টপিকটা সবার? কেউ টায়ার্ড হয়ে গেলে একটু পানি টানি খাও, একটু সবকিছু করো, ঠিক আছে? দেখো একটা এসের ক্ষেত্রে এসেটা দেখতে কেমন হয়, আমরা এসের ব্যাপারে আরো ক্লাস নিব। হ্যাঁ, এবং আমাদের একটা প্র্যাকটিস ক্লাসও থাকবে, তোমরাও ক্লাসে প্র্যাকটিস করবা, আমিও আরো প্যারাগ্রাফ দেখাবো। একটা এসের একটা টাইটেল থাকে। হ্যাঁ, টাইটেলটা অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় টাইটেলটা তোমার নিজেকেই লিখতে হয়। হ্যাঁ, এবং তুমি দেখো টাইটেলের মধ্যেও কিন্তু যে টাইটেল কিভাবে লিখবা সেটাও আমার ক্লাসে তোমাদেরকে ইনডেপথে বলে দিব। যাই হোক, টাইটেলের ব্যাপারটাও দেখো, কিন্তু পুরো এসের যে মূল ভাবটা, লয়াল, লাইভলি অ্যান্ড লাভিং, এই 3টা ভাব কিন্তু আমার টাইটেলেও কিন্তু এক্সপ্রেস হয়ে গেছে। মানে আমি টাইটেল দেখে কিন্তু বুঝতে পারছি, তুমি দেখতেছো পুরো ব্যাপারটা একটা কোঅর্ডিনেশন আছে। যে ইন্ট্রোডাক্টরি যে আমি থিসিস স্টেটমেন্ট লাস্টেরটা বলছি, সেটা উপর বেস করে আমার বডি হচ্ছে, কনক্লুশন হচ্ছে, টাইটেলটা আমার ওরকম থাকতেছে, মানে পুরোটা ব্যাপারে একটা রিদম আছে। বুঝছো? এই যে দেখো, পেটস ক্যান বি ইমোশনালি বেনিফিশিয়াল ফর দ্য ওনার্স, প্রথম লাইনটা কিন্তু আমার ইন্ট্রোডাক্টরি লাইন। এটা একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। এই যে এইগুলো আমার এখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত আমার একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা, কিন্তু প্রথম লাইনটা কিন্তু আমার ইন্ট্রোডাক্টরি লাইন। প্যারারও কিন্তু 3টা পার্ট থাকে, মনে আছে কিন্তু না? পেটস ক্যান বি ইমোশনালি বেনিফিশিয়াল ফর দেয়ার ওনার্স, এটা হলো আমার ইন্ট্রোডাক্টরি লাইন। এখানে আমি কি বলছি, এখানেও কিন্তু আমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করতেছি বা আমি একটা অপিনিয়ন দিচ্ছি যে পেটস ওনারের জন্য খুবই ইমোশনালি বেনিফিট। এবং তুমি আরেকটা জিনিস শুরু করো, আমি কিন্তু ডগস নিয়ে কথা বলবো, কিন্তু আমি কিন্তু কথা শুরু করতে কি দিয়ে, পেটস দিয়ে। পেটস মানে তো বুঝো যে কি, পোষা প্রাণী। শুরুতে আমি কথা বলবো কি নিয়ে, পোষা প্রাণী কিভাবে ওনারদের জন্য বেনিফিশিয়াল হয়। লিভিং উইথ অ্যান্ড কেয়ারিং ফর pets can be a worthwhile experience. A quick glance at the most watched videos on YouTube shows you how popular the custom of having a pet in a house is and how fun life with a pet can. এখানে আমি আরেকটা পয়েন্ট বলবো, দেখো আমি কিন্তু যতবার তোমাদেরকে পড়াবো গ্রামারের পয়েন্ট গুলো আসবে। তুমি দেখো এই একটা সেকেন্ড লাইনটা, এটা কিন্তু একটা কমপ্লেক্স লাইন এবং এটা কিন্তু অনেক বড় একটা লাইন। এটা কিন্তু একটা দেখো এন্ড ইউজ হয়েছে, হাউ ইউজ হচ্ছে, আমার এই ব্যাপারগুলো আছে, মানে পুরো গ্রামারে অনেকগুলো পার্ট আছে, এগুলো আরো পরে বলা হবে। তোমার সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মেক করার অ্যাবিলিটিও কিন্তু এখানে প্রকাশ পাবে, তোমার গ্রামার অ্যাবিলিটি। ঠিক আছে, তুমি যদি প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স লেখো, মানে কি প্রত্যেকটা নর্মাল লাইন লিখে দাও, আমি কিন্তু বুঝবো যে এই ছেলেটার ইংলিশের বেসিক কত ভালো। তো তোমাদের যখন গ্রামাটিক্যাল পার্ট গুলো পড়ানো হবে, সেন্টেন্স ফরমেশন, তোমাকে কিন্তু ওইটাও অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং শুধু গ্রামার বুঝতে পারে না,
এটাও মনে রাখতে হবে যে কি আমি এরকম সেন্টেন্স মেক করতে পারবো কিনা, কমপ্লেক্স সেন্টেন্স আমাদের কম হবে, কম্পাউন্ড সেন্টেন্স কম হবে, কমপ্লেক্স সেন্টেন্স আমি তৈরি করতে পারছি কিনা, কম্পাউন্ড সেন্টেন্স আমি তৈরি করতে পারছি কিনা। এই যে দেখো a quick glance at the most watched videos, এই পুরো লাইনটা কিন্তু অনেক বড় একটা লাইন, ঠিক আছে। এবং দেখো তারপর আমি কি বলতেছি, there are many types of pets that range from common species like cats or birds to more strange creatures like spiders or snakes। এখানে কিন্তু আমি ইন্ডিয়ান অনেক, এটা কিন্তু কোনো একটা টানেল ভিউ অনেকটা বলে, ফানেল বা টানেল ভিউ বলে, যে অনেক বড় একটা টপিক থেকে শুরু করে আমি আস্তে আস্তে আমার মেইন টপিকে আসতেছি। আমি কিন্তু কথা বলতে চাচ্ছি যে একটা কুকুর পেট হিসেবে কেমন হয়, কিন্তু আমি শুরুতে কি বলবো যে পেট ব্যাপারটা কি সেটা নিয়ে আমি একটু ডিসক্রাইব করছি, দেখছো পেট নিয়ে ডিসক্রাইব করতেছি, তারপর আমি আস্তে আস্তে বলবো যে ডগস অ্যাজ পেট। এই যে দেখো আমি কিন্তু বলছি পেটস থাকে, পেটস অনেক ইমোশনালি বেনিফিশিয়াল হয়, পেটস থাকলে এটা এটা হয়, পেটস অনেক পপুলার হয় সেই ভিডিও। তারপর অনেক ধরনের পেটস হতে পারে, যেমন অনেকে কিন্তু কুকুর বিড়াল রাখে, অনেকে কিন্তু অনেক স্ট্রেঞ্জ ক্রিয়েচার বা অনেক কিছুকে বলা হয়, এগুলাকে বলা হয় এক্সোটিক ক্রিয়েচার। হ্যাঁ, অনেকে কিন্তু স্পাইডার, স্নেক এগুলোকে ওরা পোষা প্রাণী হিসেবে পান। হ্যাঁ, কিন্তু দেখো আমি পুরো পেট নিয়ে অনেক কিছু বললাম, তারপরে আমি আসলাম কি, বাট আই বিলিভ এভরিওয়ান শুড কিপ এ ডগ। আমি কিন্তু পেট দিয়ে শুরু করে করে আমি আস্তে আস্তে আমার যে মেইন টপিক ডগ, আমি সেখানে আসতেছি, একটা ফানেল ভিউ হচ্ছে, ঠিক আছে। তারপরে আমি আমার স্টেটমেন্টে যাচ্ছি যে ডগস মেক ওয়ান্ডারফুল পেটস বিকজ দে আর লয়াল, দে মেক ইউ অ্যাক্টিভ, দে লাভ ইউ আনকন্ডিশনাল। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের পার্টটা সবাই বুঝতে পারছো, তোমরা একটু এটা একটু একটু রিডিং করো যে কি পুরো ব্যাপারটা হচ্ছে। মানে তোমাকে তো এটা মুখস্থ করার কিছু নাই, এটা তোমার বুঝতে পারার ব্যাপারটা হচ্ছে যে আমি ডগস অ্যাজ পেট কেমন আমি তা নিয়ে কথা বলতে চাচ্ছি, এবং আমি কি করছি শুরুতে পেট নিয়ে কথা বলতেছি, এবং প্রথম লাইনটাতে কিন্তু আমার এট্রাকটিভ হইতে হবে। তারপরে লাস্টের লাইনের দিকে যে আমি বলতেছি ডগস ক্যান বি ওয়ান্ডারফুল পেটস। হ্যাঁ, তারপর আমি থিসিস স্টেটমেন্ট দিচ্ছি। এই পুরো ব্যাপারটা তুমি বুঝতে পারতেছো? যেমন আমি কিন্তু যখন তোমাদেরকে আজকে পড়াইতে আসছি, এবং এই ব্যাপারটা আমি একটা উদাহরণ দিয়ে বলি যাতে তোমার মাথায় থাকে, মনে থাকে। আমি যখন আজকে তোমাদেরকে মেইন টপিক কিন্তু আমি পড়াবো এসে নিয়ে, হ্যাঁ এসে নিয়ে পড়াইতে আসছি, কিন্তু আমি কিন্তু শুরু করছি প্যারাগ্রাফ দিয়ে, প্যারাগ্রাফ পড়াইছি, তারপর আমি এসেতে আসছি, যে প্যারাগ্রাফ কি এসে একটা পার্ট, মানে এই প্যারাগ্রাফের স্ট্রাকচার ফর্ম করে এসে হচ্ছে, বুঝতে পারছো, যাতে তোমার জন্য ক্যাচ করতে ইজিয়ার হয়। তুমি কিন্তু আমার অডিয়েন্স, আমি কিন্তু এখানে তোমাকে তোমার অ্যাটেনশনটা ধরে রাখা আমার দায়িত্ব, বা আমি চেষ্টা করে যাচ্ছি, এবং তুমি যাতে ভালো মতো বুঝতে পারো সে কারণে কিন্তু আমি তোমাকে আগে প্যারাগ্রাফ পড়াইছি, তারপর আমি আসছি যে প্যারাগ্রাফ নিয়ে নিয়ে এসেটা হচ্ছে। আমার মূল টপিক কিন্তু এসে, কিন্তু এসে আসার আগে কিন্তু আমি প্যারাগ্রাফ বলে বলে আমি তারপর এসেতে আসছি। ঠিক সেম ভাবে যখন তুমি একটা অপিনিয়ন, তোমার এখানে মূল অপিনিয়ন কি, যে রিডার তাকে কনভিন্স করা বা টিচারকে কনভিন্স করা যে ডগস আর দ্য বেস্ট পেট, ডগস আর ওয়ান্ডারফুল পেটস। তো তুমি শুরুতে কি বলবো, তুমি শুরুতে পেটস নিয়ে কথা বলবো, তুমি শুরুতে তোমার রিডারকে ইন্ট্রোডিউস করবে কিসের সাথে, পোষা প্রাণীর সাথে। সবার কিন্তু পোষা প্রাণী নাই, সবাই কিন্তু পোষা প্রাণী রাখে না, বা পোষা প্রাণী নিয়ে সবার আইডিয়া নেই। তো তুমি কি আসবে শুরুতে টপিক, পোষা প্রাণী তুমি একটু টপিকটা ইন্ট্রোডিউস করবে, পোষা প্রাণী নিয়ে তুমি কথা বলতেছো, তারপর তুমি আস্তে আস্তে আসবা যে ডগস অ্যাজ পেট কেন। বুঝা গেছে? মনে কিছু লেক্স হচ্ছে, আচ্ছা সে রিপ্লাই দিচ্ছে। তোমাদের কেমন লাগতেছে বলো, তুমি কি বুঝতে পারতেছো, একটু কি টাফ লাগতেছে? আমরা এই পুরো এসেটাই মোটামুটি আজকে শেষ করবো, বাট সমস্যা নাই, কঠিন লাগবে, আমরা নেক্সট ক্লাসও এই এসির উপরই হবে, প্যারাগ্রাফের উপর হবে, এসির উপর হবে, এবং তোমাদেরকে অনেক ধরনের মানে কোন ধরনের প্যারাগ্রাফে ক্ষেত্রে কি করতে হবে, কোন ধরনের এসে ক্ষেত্রে কি করতে হবে, ওই জিনিসগুলো আরো ইন ডেপথে বলা হবে। তোমাদের প্র্যাকটিস ক্লাসও থাকবে যেখানে তোমরা বলবা, তোমরা করবা। এবং আমি কিন্তু আরেকটা পয়েন্ট বারবার বলতেছি, তুমি যখন এসেটা রিডিং করবা, তোমার কিন্তু এটা মনোযোগ রাখতে হবে যে এসে স্ট্রাকচারটা দেখা। আমি কিন্তু এখন, যেমন তুমি যত ভালো কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারবে, তুমি যত কম্পাউন্ড সেন্টেন্স মানে কি কমপ্লিকেটেড সেন্টেন্স লিখতে পারছো, কমপ্লিকেটেড সেন্টেন্সে কিন্তু গ্রামারটা কঠিন লাগে। একটা সিম্পল সেন্টেন্স যেটা তুমি লিখতেছো, আমি ভালো, আমি খাই, আমি ভাত খাই, আমি এটা করি, ক্যাটস ভালো, ডগস ভালো, এটা কিন্তু খুব সিম্পল সেন্টেন্স। এই যে তুমি এটা সেকেন্ড লাইনটা তুমি যখন চেক করো, দেখো
একটা কমপ্লিকেটেড সেন্টেন্স, একটা বড় একটা লাইন, সেক্ষেত্রে তোমার গ্রামারটা মেনটেন করা কঠিন। তো তোমার সেন্টেন্সের যত কমপ্লিকেটেড লাইন থাকবে তোমার গ্রামারটা তত আমি স্ট্রং বুঝবো, তোমার ইমপ্রেশনটা আমার কাছে ভালো হবে। আর যদি গ্রামারটিক্যাল, কিন্তু আরো কিন্তু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো কিন্তু তোমার লিখে রাখতে হবে যে গ্রামারটিক্যাল মিস্টেক করা যাবে না, আহ তারপর বানান ভুল করা যাবে না। যাই হোক, এখন আমি এই পুরো ব্যাপারটা টপিক মানে পুরো প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে বুঝাই দিব, পুরো এসেটা তোমরা এটা বাসায় একবার রিডিং করবা বা আরো ডিটেলস তোমাদেরকে দেওয়া হবে, তারপরে আরো ইনডেপথে তোমাদের বলা হবে। যে introductory paragraph দেখো লাস্ট লাইনটা থিসিস স্টেটমেন্ট, ডগস মেক ওয়ান্ডারফুল পেটস বিকজ দে আর লয়াল, দে মেক ইউ অ্যাক্টিভ, দে লাভ ইউ আনকন্ডিশনাল। থিসিস স্টেটমেন্টটা আই গেস তোমরা এতক্ষণ সবাই বুঝে পেয়েছো। এখন দেখো আমার বডি প্যারাগ্রাফ যে 1, সেটা কি নিয়ে হচ্ছে বলতো? সেটা হবে আমার প্রথম সাপোর্টটা নিয়ে, দে আর লয়াল। দেখছো আমার কি ফার্স্টলি প্রথম লাইনটা আমার কি দেওয়া বডি প্যারাগ্রাফে, ডগস আর কমনলি নোন টু বি ভেরি লয়াল। দেখছো এই জিনিসটা? এবং এই ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইনটা দেখো, দিস ইজ দ্য কাইন্ড অফ লয়ালিটি আ পেট ডগ মে শো ইউ। এখানে দেখো আমি যখন তোমার রাইটিংটা পড়বো, হ্যাঁ, বা আমরা কিন্তু আমি কিন্তু তোমার এই যে দেখো এই লাইনগুলোর নিচে দাগ দেওয়া, এই যে ইন্ট্রোডাক্টরি লাইন, এই যে কনক্লুডিং লাইন, এগুলা দিয়ে কিন্তু আমার অ্যাটেনশন যাবে, এগুলা করে কিন্তু তোমার মার্কস থাকবে। এই যে ফার্স্টলি ডগস আর কমনলি নোন টু বি লয়াল লাইক আদার ক্রিয়েচার্স ইন দ্য ক্যানাইন স্পেসিস, ডগস আর প্যাক অ্যানিমালস আর দেয়ারফর সোশ্যাল ক্রিয়েচার্স। প্যাক অ্যানিমাল মানে কি, ওরা একটা মানে এক গুচ্ছ হয়ে থাকে, গুচ্ছ থাকে, মানে একসঙ্গে থাকে, প্যাক করে থাকে। And social creature. Hachiko is the name of a famous movie that is based on a true story. In this film, a dog goes to the train station every day to meet his owner after he returns home from work. Suddenly, the owner dies, but the dog continues to go to the train station every day. This is the kind of loyalty a pet dog may show you. দেখো পুরো জিনিসটা তোমার কিন্তু পড়ারও দরকার নেই, তুমি যে স্ট্রাকচারটা খেয়াল করো। প্রথম লাইনে আমরা কি বলতেছি, ইন্ট্রোডাক্টরি লাইন একটা বডি প্যারাগ্রাফ 1 এ, যে ডগস আর ভেরি লয়াল। হ্যাঁ, সো লয়ালের উপর আমি সাপোর্টিং সেন্টেন্স দিলাম। তারপরে আমি লাস্ট লাইন কি দিলাম বলো তো? কনক্লুডিং লাইনটা কি হয়? প্রথম লাইনটা রিস্টেটমেন্ট হয় যে দিস ইজ দ্য কাইন্ড অফ লয়ালিটি আ পেট ডগ মে শো। সেকেন্ড প্যারাগ্রাফ দেখো আমি কি করতেছি, সেকেন্ডলি ডগস অলসো মেক ইউ অ্যাক্টিভ। তারপর কি দেখো তো আমি এই পয়েন্টগুলো দিচ্ছি। দেখো, ইফ ইউ ওন আ ডগ ইউ মাস্ট মেক শিওর টু টেক হিম অর হার আউট ফর ওয়ার্কস এভরিডে। তোমার কিন্তু প্রত্যেকদিন ওকে নিয়ে হাঁটতে নিয়ে যেতে হয়। তারপর আমি এরকম অনেক পয়েন্ট দিই যে ডগস অলসো লাভ টু প্লে, এই জিনিসগুলো আমি দিচ্ছি, ঠিক আছে? তারপর দেখো আমার লাস্ট লাইনটা দেখো, বডি প্যারাগ্রাফ 2 এ, প্লেইং এন্ড ওয়াকিং আ ডগ ইজ গ্যারান্টেড টু মেক ইউ অ্যাক্টিভ। এখানে কিন্তু আমি আবার অ্যাক্টিভ যে বানাচ্ছি, আমি এই 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 পয়েন্টে আমি আনতেছি, মানে আমার মূল পয়েন্টটাকে আমি রিস্টেটমেন্ট করতেছি। কিন্তু আবার লাস্ট প্যারাগ্রাফ আমার 3 দেখো, মানে বডি প্যারাগ্রাফ 3 তে, লাস্টলি ডগস লাভ ইউ আনকন্ডিশনালি আনলাইক, এই যে আনকন্ডিশনাল ব্যাপারটা আসতেছে। এবং লাস্ট লাইনটা তুমি খেয়াল করো, you do not have to bribe it with foods or treats to make him or her love you. এই যে দেখছো কি, তুমি যাই বলি না কেন আমি কিন্তু মূল পয়েন্টটাকে আমার লাভ করা ক্ষেত্রে ব্রাইব কিন্তু কি যেন ঘোষ দাও। এই যে তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে, তো ভোকাবুলারি স্ট্রং থাকতে হবে। যে ব্রাইব করা মানে কি, ঘোষ দেওয়া, মানে তোমার একটা কুকুর বা কুকুরকে তোমার খাবার দিয়ে ট্রিট, কিন্তু ওই যে ওদেরকে যে আমরা খাবারটা দিই ট্রিট, ওটাকে বলে ফুড বা ট্রিট দিয়ে তোমার ওর লাভটা অর্জন করতে হবে না। they will love you unconditionally. Unconditional মানে কি, কোনো কন্ডিশন ছাড়া। এবং এই যে মাঝখানে প্যারাটা আমার কি থাকতে দেখো, unlike other pets like cats or birds, a dog will show you that he or she loves you by licking you or cuddling with you. এবং তোমার কিন্তু জেনারেল নলেজ লাগবে, যেমন একটা পেট ডগ হিসেবে কিভাবে কাজ করে। যেমন পেট ডগ যদি ভালোবাসে, ওরা ওদের এক্সপ্রেশন কি করে, ওরা কিন্তু লিক করে, হ্যাঁ, বা কাডল করে। এটা কিন্তু তোমার ধরো জেনারেল নলেজ একটা কথা, তোমার এটা জানা। There are several stories that show that not only do dogs love you, they also understand your moods. এই যে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা, এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা, এগুলো কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার কি তোমার গ্রামারে শেখানো হবে, কিন্তু তোমাকে জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স মাঝখানে কমা দিয়ে আসতেছে, কিভাবে ফর্ম হচ্ছে। So if you're sad, dogs can understand this and will stay with you or try to play with you so that you feel better. এই যে so that এই ফর্মেটটা এখানে আসতেছে, মানে কমপ্লেক্স রাইটিং স্টাইলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই কারণেই আমরা তোমাদেরকে এসেটা শুরুতে পড়াই, যাতে তোমার রাইটিং এর সম্পর্কে আইডিয়া হয়, তুমি বুঝতে পারবো যে কোন কোন গ্রামারের ব্যাপারগুলো তোমার ইম্পর্টেন্ট। পরবর্তীতে কিন্তু তোমাকে গ্রামার বোঝানো হবে, সোডেটের এই যে গ্রামারে সোডেট কিভাবে ইউজ হয় তোমাকে এটাও বোঝানো হবে, সবকিছু বোঝানো হবে, যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ফর্ম হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্স কি ফর্ম হচ্ছে, তোমাকে তখন ওগুলা
মনোযোগ দিয়ে তো পড়তে হবে গ্রামারে ভালো করার জন্য। তুমি যদি ওরকম সেন্টেন্স ফর্ম করতে পারো তোমাকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই কারণে তোমাকে শুরুতে আমার পড়াচ্ছি। এবং আরেকটা পয়েন্ট কি, তুমি কিন্তু আজকে তুমি স্ট্রাকচার পড়লা, কালকে তুমি রাইটিং ভালো করবে তার কোনো গ্যারান্টি নেই। তোমার যে ভোকাবুলারি স্ট্রং মানে স্ট্রেংথ, তোমার যে গ্রামারের স্ট্রেংথ, সবকিছুর উপর আস্তে আস্তে বেস করে তোমার রাইটিংটা ইমপ্রুভ হয়। তো তুমি আজকে থেকে 3 মাস যদি তুমি রেগুলার রাইটিংটা প্র্যাকটিস করো, বা তুমি যদি ইংলিশ নিউজ পেপার পড়ো বা যে কোনো কিছু তুমি রাইটিং করো, তোমার কিন্তু রাইটিংটা ডেভেলপ হবে। তোমাকে কিন্তু এগুলো নিজে থেকে কিন্তু তোমাকে কিছু এফোর্ট দিতে হবে, ঠিক আছে? এখন দেখো আমার কনক্লুডিং প্যারাগ্রাফটা কি, দেখো কনক্লুডিং প্যারাগ্রাফে আমরা কি বলছিলাম মনে আছে? কনক্লুডিং প্যারাগ্রাফে কিন্তু আমরা বলছিলাম কি, রিস্টেট থিসিস স্টেটমেন্ট, সামারি অফ মেইন পয়েন্টস এন্ড ফাইনাল কমেন্ট। কনক্লুশনে কি করলো দেখো, বিকজ অফ দ্য আনওয়েভারিং লয়ালিটি, their energetic activities and their unconditional love, dogs are amazing pets. আমার থিসিস স্টেটমেন্টটা কিন্তু রিস্টেট করছে, মানে কি আমি হুবহু লিখে দিইনি, কিন্তু আমি ওই মূল ভাবটাকে ডিফারেন্ট ওয়েতে লিখছি। আনওয়েভারিং লয়ালিটি মানে কি, যেটা ওয়েভার হয় না, ওয়েভার মানে কি যেগুলো ওয়েভড হয়ে যাচ্ছে, বুঝছো? মানে স্ট্রং লয়ালিটি, যেটা একদম স্ট্রং স্ট্যান্ড লয়ালিটি, যেটা কখনো মানে মুচকে যায় না বা হেলে যায় না, ওয়েভড হয় না। their energetic activities and their unconditional love। এবার তুমি আরেকটা প্যাটার্ন দেখো, লয়ালিটি একটা নাউন, নাউনে আরেকটা আগে একটা অ্যাডজেক্টিভ দেওয়া, অ্যাক্টিভিটিস একটা নাউন, অ্যাক্টিভিটিস এর আগে একটা এনার্জেটিক দেওয়া, মানে একটা একটা অ্যাডজেক্টিভ দেওয়া। লাভ একটা নাউন, লাভের আগে, মানে এখানে কিন্তু লাভ নাউন হিসেবে ইউজ হয়েছে, লাভের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করে। তুমি বুঝতেছো ওরা কিভাবে একটা ফরম্যাটটা মেনটেন হচ্ছে? এগুলো কিন্তু তোমাকে খেয়াল করতে বুঝতে হবে। আমি বলে দিচ্ছি, তারপরে তুমি এই জিনিসটা আরো বুঝবা যে ফরম্যাটটা বা প্যাটার্নটা তোমাকে কিভাবে সুন্দর করতেছে। কি জাস্ট কি সুন্দর একটা প্যাটার্ন, যে একটা আমি 3টা রিজন দিচ্ছি, আর 3টা রিজনের আগে নাউনের আগে আমার করে একটা করে অ্যাডজেক্টিভ থাকতেছে। 3টা ক্ষেত্রে সেম একটা কোঅর্ডিনেশন থাকতেছে, একটা দেখতে সুন্দর লাগতেছে আমার চোখে। যখন তুমি সুন্দর করে আঁকবা 3টা রং, তুমি যখন 3টা সিমিলার স্ট্রাকচার একটা কিছু আঁকবা, সুন্দর লাগবে তোমার একটা ডিজাইন। ঠিক সেম ভাবে তুমি যখন লিখতেছো, যখন তোমার স্ট্রাকচারটা সেম থাকতেছে, দেখতে সুন্দর লাগে, পড়তে সুন্দর লাগে, দেখে মনে হয় যে ওয়াও কি সুন্দর লিখছে, ঠিক আছে? এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। The love they can show human beings is so pure that is sure to brighten anyone's day and fix anyone's bad mood. এই যে এন্ডের আগে যে কমা বসতেছে, এই যে গ্রামার ব্যাপারটা, এই পাংচুয়েশন ব্যাপারটা, সো পিওর দ্যাট, সো ডট ডট দ্যাট, এটা একটা গ্রামারের পার্ট। এখানে এই প্যাটার্নটা তোমার জানতে হবে এবং সেন্টেন্স ফর্ম করে বুঝতে হবে। দেখতেছো ব্যাপারগুলো যে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হচ্ছে যে এখানে। If you are thinking of getting a pet for your home, there is no animal better suited for this role than a dog. দেখো আমার কনক্লুশনের লাস্টে গিয়ে একটা ফাইনাল কমেন্ট থাকতেছে, এই যে এটা আমার ফাইনাল কমেন্ট, যে if you are thinking of getting a pet for your home, there is no animal better suited for this role than a dog. এই যে আমি পুরো ব্যাপারটা আমি যে ডগকে নিয়ে বললাম, ডগকে অন্য কিভাবে ভালো একটা পেট, সেই জিনিসটাই কিন্তু আমি ফিনিশিং টানলাম বা কনক্লুশন টানলাম লাস্ট লাইনে। এবং পুরো ব্যাপারটা কিন্তু আমি আমার যে অপিনিয়ন যে ডগস আর অ্যামেজিং পেটস বা ওয়ান্ডারফুল পেটস, এইটার উপর আমি আল্লাহ গ্রামাটিক্যাল এররে অনেক মার্ক কাটবে ভাইয়া, গ্রামাটিক্যাল এরর হবে। মানে এই কারণ তো বললাম তোমাদেরকে আমরা শুরুর দিকে, আমি তোমাকে স্ট্রাকচার ভালো, তোমার ইমপ্রেশন ভালো হচ্ছে, তোমার নাম্বার বাড়ার চান্স আছে। কিন্তু যদি তুমি গ্রামাটিক্যাল ভুল করো আর যদি বানান ভুল হয়, তাহলে মার্ক কমে যাবে, কিছু করা যাবে না। এবং তোমার আজকে তুমি বাসায়, আমি আই হোপ তোমাকেও খাতা কলমে করতে বসছো, আমরা তো সব জিনিসপাতি দিয়ে দেবো, তোমার মাথায় এটা ঢুকাইতে হবে। আজকে আমরা প্রথম ক্লাসটা রাখতেছি সবচেয়ে কঠিন টপিকটার উপর, কম্পোজিশন। আমি জানি না বাকিরা কি করে, কিন্তু এই কম্পোজিশন বা এসে কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে ক্রিটিক্যাল টপিক। প্রথম ক্লাসটা আমরা এটা কেন রাখতেছি, তোমাকে একটা ইন্ট্রোডাকশন দেওয়া, যে তোমার যাতে একটা পার্সোনাল নিজের আইডিয়া হয় যে হাউ ইউ শুড প্রিপেয়ার ইউরসেলফ। কারণ কার কোথায় ভুল বেশি হয় সে কিন্তু তুমি নিজে ভালো জানো, কার ইংলিশে বেসিক কেমন সে নিজে ভালো জানো। যে জানে যে যার গ্রামাটিক্যালে ভুল হয়, সে যদি গ্রামাটিক্যাল ক্লাস করার পরে সে যদি কম্পিটিশনে ক্লাস নিয়ে, আমি যে বলি তোমার গ্রামার ভালো লাগবে, তার কিন্তু আর কোনো ওয়ে থাকবে না গ্রামার ভালো করার। কিন্তু তোমার যে বলতেছে, যে হাসান যে বললো যে আমার গ্রামাটিক্যাল এরকম, তোমার গ্রামারের উপর আরো এক গাদা ক্লাস বাকি আছে, তোমার 3 মাস প্রিপারেশন আছে গ্রামার। তো তোমাকে যখন আমরা গ্রামাটিক্যাল প্রিপারেশন নিবো, গ্রামাটিক্যাল কিন্তু তোমার প্রিপারেশন এরকম থাকবে, প্রশ্ন কিন্তু ব্ল্যাঙ্ক থাকে, নয়তো হয়তো বা ঠিক চিহ্ন থাকে, এমসিকিউ টাইপের। হ্যাঁ,
সো অনেকে কি করে গ্রামারটাকে অনেক লাইটলি নিয়ে পড়ে, যে গ্রামারটা তো আমি ইনসিকিউর, আমি তো গেস করতে পারলেই হলো। কিন্তু তুমি যখন আজকে জানতেছো ক্লাস শেষে যে তোমার কম্পোজিশন বা এসের জন্য গ্রামারটা সুন্দরভাবে লিখতে হবে, পড়তে হবে, তোমার নিজের লাইনটা লিখতে হবে। তো তোমাকে যখন ওই টপিকে গ্রামারটা পড়ানো হয়, গ্রামারটা বোঝার পাশাপাশি তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে আমি কি এরকম গ্রামার স্ট্রাকচার ফলো করে আমি কি সেন্টেন্স মেক করতে পারি কি না, এবং আমাকে সেন্টেন্স মেক করতে পারতে হবে। বুঝতে পারতেছো যে আমরা তোমাকে আজকে কেন আমি এসির উপর ক্লাস দিলাম, আমি আজকে এসির উপর আরো ক্লাস থাকবে। তুমি যদি আজকে কিছু তুমি নাও ভুলে যাও কোনো প্যারা নেই, আমরা এসির উপর একটা সেমিস্টারের ক্লাস করি। তো এই জিনিসগুলো কিন্তু অনেক কমপ্লিকেটেড, মানে তুমি যে আজকে কঠিন লাগে এটা ভাবার দরকার নেই কিছু। ইংলিশ 103 কোর্স পুরোটাই আমাদের এই এসে কিভাবে লিখতে পারতে হবে। তো পুরো 3 মাসের ক্লাস আমরা করছি এটার উপর, যে এসে রাইটিং এর ক্লাস, আমরা একটা পরীক্ষা দিচ্ছি, আমরা নাম্বার তুলছি, গ্রেড তুলছি। এবং আমি যে মিসের কাছে ক্লাস করছি সেই মিস অনেক স্ট্রিক্ট ছিল। হ্যাঁ, সে অনেক ধরে ধরে করেছে আমাদের। তো এই পুরো ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। তো তুমি যে আজকে ক্লাস করছো, আজকে তো আমাদের লাস্ট ক্লাস নেই, এরপর আমাদের আরো ক্লাস থাকবে, আরো প্র্যাকটিস সেকশন থাকবে, তখন আরো ক্লিয়ার হবে। কিন্তু আজকে তোমাকে আমি এসে ক্লাসটা নেওয়ার পুরো মূল কারণ তোমাকে বুঝতে পারা যে তোমার কোন কোন জিনিস তোমার দরকার হচ্ছে, কিভাবে দরকার হচ্ছে, কেন দরকার হচ্ছে, তোমার কি বেসিক লাগবে, বুঝতে পারা গেছে সবার? কেউ কিছু বলতে চাও? তোমার দিয়ে কোনো কিছু কেমন লাগছে আজকে ক্লাসটা বলো তো? এসে পুরো ব্যাপারটা বোঝা গেছে যে এসে স্ট্রাকচারটাকে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমার এসেটা পুরোটা ফর্ম হচ্ছে, এটা একটা আহ হুম তোসি ফ্লেক্সে যে আপু, বাকিরাও আই হোপ ক্লাসে আছো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আচ্ছা, অল টিপিক্যাল ক্লিয়ার, থ্যাংক ইউ। তো আজকের ক্লাসটা আমি আসলে আর বড় করব না, সবাই বুঝতে পারছো তাই না? এবং আমি নেক্সট ক্লাস থেকে, এটা কিন্তু আমি বলে দিলাম আমার ক্লাসে, আমি কিন্তু জিজ্ঞেস করবো, ঠিক আছে? আর আমি নাম ধরে জিজ্ঞেস করবো না আপাতত, আমি তোমাদেরকে আনকমফোর্টেবল ফিল করাতে চাই না। কিন্তু এই যে আমি ক্লাসটা হয়তো শেষ করছি, আমি তোমাদেরকে একটা রিকেপ দিচ্ছি যে প্যারাগ্রাফ কি হয়, এসে কি হয় বলতেছে, এবং আমি তো তোমাদের একজনকে বলবো যে আমাকে তুমি কি চাইলে বলবা যে কি হচ্ছে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা চেষ্টা করবা যে বলতে চাওয়ার, একটা রিভিউ দিতে চাওয়ার, কারণ যে আছে ক্লাসে বলবা যে আপু এটা এটা হচ্ছে, সে সেটা জীবনেও ভুলবা না। তো তোমরা আজকে যে আমি পড়াইতেছি জিনিসগুলো দিয়ে দেওয়া হবে, এবং তোমরা যা লিখছো আই হোপ আশা করি প্রিপারেশন নিবা। নেক্সট ক্লাসে কিন্তু আমি জিজ্ঞেস করবো, তুমি আমাকে যখন বলবা যে আপু এসিতে এরকম এরকম স্ট্রাকচার হচ্ছে, তোমার কনফিডেন্স পাবে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি তোমার মাথায় থাকবে, তুমি ভুলবা না যে কি হচ্ছে। কিন্তু যে আজকে জাস্ট যে শুধু ক্লাস করতেছো, খাতায় লিখতেছো না, হয়তো আমার কথা মনোযোগে শুনতেছো না, আমার সাথে ইন্টারেক্ট করতেছো না, তার কিন্তু ভুলে যাওয়ার চান্স বেশি। এবং তার এটা করতে নিজেকে আরো সময় দিতে হবে বেশি, তোমার হয়তো একা বসে বসে করতে হবে। সো এই যে আমি ক্লাস নিচ্ছি, আমি বকবক করতেছি, এই বকবকটার টেক অ্যাডভান্টেজ অফ ইট, বুঝছো? এই সময়টার ইউটিলাইজ করো। তুমি 3 মাস আগে প্রিপারেশন শুরু করছো, তুমি অনেক আগে আসো অনেক ইচ্ছে, এবং তুমি এটার অ্যাডভান্টেজটা নাও। তুমি এখন তোমার ফ্রি টাইম, তোমার মনে হবে যে অন্য কিছু টাইম দিবা, তুমি অন্য কোনো প্রিপারেশন ওই সময় তোমার টাইম থাকবে, ইংলিশটাকে এমন ভাবে করো যাতে আমার ক্লাসে তোমার পুরো 90% পড়া হয়ে যায়, 10% তুমি যাতে একটু ক্লাস শেষে একটু রিভাইজ দিবা, বা নেক্সট ক্লাস শুরুর আগে একটু রিভাইজ দিবা, দ্যাটস ইট। ক্লাসে আমার সাথে ইন্টারাক্ট করবা, আমার সাথে রিপ্লাই দিবা, আমি তোমাদেরকে বলবো, তোমরা আমাকে রিপ্লাই দিবা। দেখবা ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। এবং ভালো স্টুডেন্টের মেইন গুণ হলো এটাই, তারা ক্লাসের পড়া ক্লাসে শেষ করে। এবং ভালো করতে পারার মূল ব্যাপারটা এটা, ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে পারে, ঠিক আছে? সবার বোঝা হয়েছে? 10 জন আসো, আমার মনে হয় শুরু থেকে যারা ছিল তারা এখনো সবাই শেষ পর্যন্ত আসো, বেশ ভালো। এটা তোমরা ক্লাস মনোযোগ দিয়ে করতেছো, 12টা অলমোস্ট বেজে যেতেছে, আমি আর লেট করবো না। হুম সে মতো ক্লাস শেষ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা এসে নিয়ে পড়বো, প্যারাগ্রাফ নিয়ে আমরা আরো পড়বো। এবং আমি কিন্তু জিজ্ঞেস করবো যে কারো কি মনে আছে যে থিসিস স্টেটমেন্ট কি হয়, এসেটা কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফের ফরম্যাট কি হয়। আই হোপ তোমরা আমাকে আনসার দিতে পারবা। তোমরা বেশ, আমার কাছে মনে হচ্ছে ভালোই তোমরা ক্লাসে অ্যাটেন্টিভ। হাসান আমার কাছে রিপ্লাই দিছো, তারপর সাকিবও রিপ্লাই দিছো, তাসনিমও মনে হয় মেসেজ লিখেছিলাম। বাকিদের কাছ থেকেও আমি রেসপন্স আশা করবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সবাইকে গুড নাইট, ভালো থাকো এবং পড়াশোনাটা ভালো মতো করো, ঠিক আছে?
অনেক জ্ঞান দিলাম, প্রথম ক্লাসে জ্ঞান দিতে হয়, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।